নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি বাংলার বিধান। বাংলার বিধানে পাপিয়ার সঙ্গে আমি দেবস্মিতা। মিশন পশ্চিমবঙ্গ ভোটের 3 দিন আগে প্রচারে ঝোড়ো ব্যাটিং শাসক বিরোধী সব পক্ষেরই। প্রথম দফায় চমৎকার, ক্ষমতায় আসছে বিজেপি, রেকর্ড ব্রেকের হুঙ্কার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর মুখে ডাবল সেঞ্চুরি। আর ডায়মন্ড হারবারে বাইক নিয়ে ভোটারদের হুমকির অভিযোগ ভিডিও প্রকাশ করেছে এবার কমিশন। আর পাল্টা কসবার বাইক মিছিল নিয়ে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে রাশন দুর্নীতি নিয়ে ফের ইডির তল্লাশি। এ নিয়ে আমরা আলোচনায় আসবো এবং তার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছে। তবে শুরুতেই যে প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, যারা জনতার মন পড়তে পারেনি তারা বেশি ভোটদানের খবর শুনে হয়রান হয়ে গেছে। দ্বিতীয় দফার ভোট প্রচারের আগে রাজ্যে এসে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। আর তেহট্টের সভা থেকে অমিত শাহর দাবি প্রথম দফাতেই 110টি আসনে বিজেপি জিতছে। আর মুখ্যমন্ত্রী তিনিও আবার ডাবল সেঞ্চুরির কথা বলছেন। দেখুন, 23 तारीख का जो रिकॉर्ड था उसको तोड़ना है। तोड़ोगे? 100% मतदान कराओगे? জবাবটা আগামী 29 তারিখ লাইনে দাঁড়িয়েই দিতে হবে। লাইনের প্রতিশোধ লাইনেই হবে। বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হারে সর্বকালীন রেকর্ড করেছে পশ্চিমবঙ্গ। ভোট পড়েছে 93.19%। এবার দ্বিতীয় দফা। তার আগে এদিনই ছিল শেষ রবিবার, আক্ষরিক অর্থেই সুপার সানডে। একদিকে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে রাজ্য জুড়ে প্রচারের সাইক্লোন। जो जनता का मिजाज नहीं भांप पाए वो इतने भारी मतदान की खबरें सुनकर के बहुत हैरान है और कुछ लोगों की तो नींद ही खराब हो गई है। खुद टीएमसी के लोग भी हैरान है, परेशान है। उन्होंने सोचा भी नहीं था कि इतनी बड़ी संख्या में लोग वोट डालने के लिए निकलेंगे। तृणमूल आ रहा है, तृणमूल जीत रहा है, हम जीतेंगे, आप जीतेंगे, बांग्ला जीतेंगे और बीजेपी को शून्य बनाएंगे। और बांग्ला जीतने के बाद दिल्ली में उसको राजनीति में खत्म कर देंगे। এদিন নদিয়ার তেহট্ট ও রানাঘাটে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি প্রথম দফাতেই 110টি আসনে বিজেপি জিতছে। पहले चरण में बंगाल के मतदाताओं ने दीदी का सुपड़ा साफ कर दिया। पहले चरण में 150 में से 110 सीटें भारतीय जनता पार्टी जीत रही है, जीत रही है। बाकी का काम दूसरे चरण की जनता ने पूरा करना है। जो पहले दफा इलेक्शन हुआ हम सेंचुरी पार कर दिया और आने वाला चुनाव में भी हम और एक सेंचुरी पार करेंगे। এদিন ফের একবার তৃণমূলের আমলে মহা জঙ্গলরাজের অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। नेताजी सुभाष चंद्र बोस ने कहा था, तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। आप हमें आशीर्वाद दीजिए, अपना वोट दीजिए, हम आपको टीएमसी से आजादी दिलाएंगे। आजादी टीएमसी के महाजंगल राज से, आजादी टीएमसी के भय से, आजादी टीएमसी के भ्रष्टाचार से। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। কত ধানে কত চাল বাংলার মানুষ বুঝিয়ে দেবে। আমায় কিচ্ছু করতে হবে না। আমাদের ভদ্রতা, আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। এদিনও মোদির মুখে শোনা যায় সিন্ডিকেট নিয়ে আক্রমণ। 15 साल पहले टीएमसी मां, माटी और मानुष की बातें करके सत्ता में आई थी।
लेकिन अब इनके मुंह से मां, माटी और मानुष ये शब्द तक नहीं निकलते। टीएमसी की निर्ममता ने मां को रुला दिया, माटी को सिंडिकेट और घुसपैठियों के हवाले कर दिया और बंगाल के मानुष को पलायन के लिए मजबूर कर दिया। মা মাটি মানুষ তৃণমূলের এটা একটা অভিমুখ, অগ্রাধিকার, এবং মা মাটি মানুষ বাংলায় ঠিকঠাক আছেন বলেই তাদের আশীর্বাদে শুভেচ্ছায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বারবার, এবার চতুর্থবার আবার সরকার গড়বেন। সারা ভারতবর্ষের মায়েরা কাঁদছেন এবং সারা ভারতবর্ষের মানুষ তারা চরম আর্থিক চাপ এবং বিপন্নতা রয়েছেন। প্রথম দফায় ভোট শেষ, বাকি দ্বিতীয় দফা। ফল প্রকাশ আগামী 4 মে। সেদিনই স্পষ্ট হয়ে যাবে বাংলার মসনদে বসছে কোন দল। প্রদ্যোৎ সরকার, সোমনাথ মিত্র, রানা দাস, এবিপি আনন্দ। আমি শুরুতেই সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসব। সুমনদা, যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, তাকে যেভাবে কনফিডেন্ট দেখাচ্ছে, তাতে তো একেবারে প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিচ্ছেন যে প্রথম দফায় যে ভোটদান হয়েছে, দ্বিতীয় দফায় তার রেকর্ড ব্রেক হবে এবং তৃণমূল জনগণের মন পড়তে পারেনি, যেটা বিজেপি পড়ে দেখিয়েছে। আসলে ব্যাপার হচ্ছে যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে এখন বিজেপি কর্মীদের মনোবল বাড়ানোর জন্য 29 তারিখ পর্যন্ত তো ভোট পর্যন্ত তো তাদেরকে মানে ভোটের ময়দানে থাকতে হবে, সুতরাং তাদের মনোবল বৃদ্ধির জন্য এই কথাগুলো বলছে। কিন্তু এটা বুঝতে হবে যে আজকে যে ভোট বৃদ্ধির কথা বলা হয়েছে, যে ভোটের ময়দানটা আমরা বারবার কি বলছি, যে বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার লিস্টে কাটছাট করিয়েছে ব্যাপক, নিজেদের পছন্দ মতো, নিজেদের সুবিধা মতো। অর্থাৎ ইসিআই প্র্যাকটিক্যালি বিজেপির এজেন্ট হিসেবে সেখানে তাদের যে ভূমিকা, সেই অসৎ ভূমিকা পালন করেছে, যার ফলে গোটা মাঠ, আপনি ধরুন 100 জন যদি খেলোয়াড় থাকে, তার মধ্যে 12 জনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মাঠটা তো 88 জনের মাঠ। ফলে ভোটার লিস্টের যে ভোট পড়েছে প্রথমার্ধে, সেই ভোটের নিশ্চয়ই, সেই ভোটের হার নিশ্চয়ই বেশি, কোনো সন্দেহ নেই। কারণ মানুষ এসআইআরের বিরুদ্ধেও ভোট দিয়েছে, 200 মানুষ এসআইআরের জন্য মারা গেছে। ফলে এই যে ছোট মাঠটা ছোট করে খেলার যে চেষ্টা বিজেপির, এটা কিন্তু সার্বিকভাবে মানুষ ধরে ফেলেছে। বহু মানুষের মনে এই চিন্তা তৈরি হয়েছে, যেভাবে ভোটার লিস্ট থেকে মানুষের নাম বাদ যাচ্ছে। এই যে সেদিনকে প্রিসাইডিং অফিসার হিসেবে একজন ডিউটি করে গেছে প্রথম দিন, তিনি পান্ডুয়ার একটা হাই মাদ্রাসার হেডমাস্টার মশাই, আর 2001 সাল থেকে তিনি ভোট করছেন, 98 সাল থেকে চাকরি করছেন। তিনি ভোট করে এসছেন, কিন্তু তার এবং তার 74 বছর বয়সী মায়ের নাম ভোটার তালিকায় নেই। ফলে এই যে এসআইআরের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, এসআইআরের মতো যে ধরনের প্রক্রিয়া, ধরুন লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার নামে জোর করে 27 লক্ষ মানুষের যে নাম বাদ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধেও মানুষ ভোট দিয়েছে। ফলে যে ভোটটা হয়েছে সেটা স্বতঃস্ফূর্ত ভোট। যাদেরকে টার্গেট করা হয়েছিল, সেই মহিলা, সংখ্যালঘু, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। আপনি মহিলাদের ভোটের হার দেখবেন, পুরুষদের থেকেও মহিলারা বেশি পরিমাণে ভোট দিয়েছেন। ফলে এগুলো কিন্তু সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের যে তাদের যে ভালো ফল, সেই ভালো ফলের ইঙ্গিত বহন করছে। ফলে খুব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীকে এখন এই ধরনের কথাবার্তা বলতে হবে। এবং দেখেছেন যে দ্বিতীয় পর্বের ভোটের আগে যেভাবে যাদবপুর সম্বন্ধে যে ধরনের কথা বলেছেন, সেটা অত্যন্ত মানে নিন্দাজনক কথা। একটা সব লব্ধ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, যেটা এনআইআরএফ র্যাঙ্কিংয়ে, ভারত সরকারের র্যাঙ্কিংয়ে একেবারে প্রথম সারির একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়কে যেভাবে দাগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, এটা বাংলার মানুষের কাছে লজ্জা। এবং এই যে যাদবপুরের যে ইতিহাস, যাদবপুরের যে তার যে স্বদেশী আন্দোলনের সঙ্গে তার যে যোগাযোগ, সেগুলো প্রধানমন্ত্রী জানেন কিনা আমাদের মনে সন্দেহ তৈরি হয়েছে। যাদবপুরের যে মেধা, সেই মেধা শুধু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে নেই, সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। ফলে যাদবপুরের যে প্রতিবাদী সত্তা, সেই প্রতিবাদ এবং সন্ত্রাসী সত্তাকে এক করে প্রধানমন্ত্রী কিন্তু খুব স্বাভাবিকভাবে বাঙালির মেধাকে অসম্মান করেছেন। ফলে খুব স্বাভাবিকভাবে যে ভোটটা হয়েছে, সেই ভোট যেমন মানুষের
নেতৃত্বে ভোটটা হয়েছে, বিজেপির বিরুদ্ধে ভোট হয়েছে, এসআইআর এর একদম সুমনদা বিরুদ্ধে ভোট বলছেন হয়েছে। বিজেপির বিরুদ্ধে ভোট হয়েছে, অর্থাৎ প্রথম দফার যে ভোট হয়েছে সেখানে প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ তারা বলছেন যে একদম বিজেপি এই জায়গায় আত্মবিশ্বাসী যে তারাই ক্ষমতায় আসছে। আমি একবার শান্তনদার কাছে যাব। শান্তনদা, যে উত্তরবঙ্গ আমরা জানি বিজেপির ঘাঁটি, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা প্রত্যেকে বলছেন যে সেঞ্চুরি পার করে যাবে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় তো ডাবল সেঞ্চুরির কথা বলছেন, কারণ পরের নির্বাচনেও তাই হবে, অর্থাৎ পরের দফাতে। উত্তরবঙ্গে তো সেঞ্চুরি সিটই নেই, 54টা সিট আছে উত্তরবঙ্গে। 54টা সিটের মধ্যে গতবার ভারতীয় জনতা পার্টি 30টা আসনে জয়ী হয়েছিল। গতবার তৃণমূল কংগ্রেস 54টা সিটের মধ্যে 23টা সিট জিতেছিল। তার জন্য উত্তরবঙ্গে 100 সিট নেই। সারা বাংলায় ফার্স্ট ফেজের কথা বলছেন, ফার্স্ট ফেজে 152 সিটের 152 সিট আছে ফার্স্ট ফেজে। সমস্যা হচ্ছে কি, তৃণমূলের যে বুঝতে পারছে না যে তারাও বুঝতে পারছেন তারা হারছেন। তার দুটো উদাহরণ দিচ্ছি। এই যে নির্বাচন কমিশনে ভোটের আগে খালি চিৎকার হচ্ছিল সাজোয়া গাড়ি আসছে, এত সেনা চলেছে সমরে, হাল্লা, এত সেনা এসে কি হবে। দেখেছেন আগের দিন ওই ডালিম শেখকে খুঁজে পেয়েছেন? কোথাও ভোট করাতে পেরেছে? যে সমস্ত মহাপুরুষরা তৃণমূলের হয়ে ভোট করায়, বিরোধী রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের বুথ থেকে বার করে দেয়, বিরোধী দলের ভোটারদের বুথে যেতে দেয় না। তুফানগঞ্জে আমি এবিপি আনন্দের চ্যানেলে বসেছিলাম, দেখলাম তুফানগঞ্জে তৃণমূলের হাড়মাদরা বসেছিল, গ্রামকে বাধা দিচ্ছিল ভোট দিতে। সিআরপিএফ এমন ডান্ডা নিয়ে পিটিয়েছে, সব পালিয়ে গেছে। দেখেছেন বিভিন্ন জায়গায় কঠোরতম ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। সাধারণ মানুষ তার জন্য ভোট দিতে এসছেন এবং ভোট দিয়েছেন। এগুলো যত বেড়েছে তৃণমূল তত আতঙ্কিত হয়ে গেছে এবং ওরা বুঝছেন যে ওরা হেরে যাবেন। এমন নয়, এখন কি করবেন? তার জন্য যেরকম বলতে হবে যে আমরা সেঞ্চুরি পার, ডবল সেঞ্চুরি। আমি গুড়গাঁওতে একটা পোস্টার বেরিয়েছে, যা সঞ্জীব সান্যাল সেই পোস্টারটা শেয়ার করেছেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা। তাতে সঞ্জীব সান্যাল যে পোস্টার শেয়ার করেছেন, উনি টুইটার করেছেন, তাতে দেখলাম লেখা আছে যে পরিচারিকা যারা ছিলেন তারা সবাই চলে গেছেন, তার জন্য তারা যাতে ঠিকঠাক তাড়াতাড়ি ফিরে আসেন তার একটা অ্যাপিল। পশ্চিমবঙ্গে ভোট দিতে চলে গেছেন এবং এই সমস্ত শহর আজকের দিনে গুড়গাঁও বলুন, নয়ডা বলুন, ড্রাইভার নেই, পরিচারিকা নেই, কম্পিউটার ইঞ্জিনিয়ার নেই, সবাই বাংলায় চলে গেছে। একটা ভয়ঙ্কর অবস্থা সেখানে চলছে। তার কারণে যে লক্ষ লক্ষ কোটি মানুষ পশ্চিমবঙ্গ থেকে বাইরে ড্রিভেন আউট হয়ে গেছে, এরা ফেরত যাচ্ছে এবং এরা পরিষ্কার এই মানসিকতা নিয়ে গেছে এই ভোটের পরে তারা আবার বাংলায় এসে কর্মসংস্থান করবে। তার জন্য আজ তৃণমূল এগুলো বুঝতে পারছে। এমন নয় যে তারা মূর্খ, তারা রাজনীতিবিদ। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সময় রাজনীতি করছেন, মাটি বোঝেন, মানুষ বোঝেন, মানুষের ওপর অত্যাচার করেছেন, কিন্তু মানুষকে বোঝেন যে এবার তাদেরকে বিতরণের সময় এসছে। তার জন্য দেখছেন না, ওনার ভাষণগুলো শুনুন, বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন। আগের মমতা বন্দ্যোপাধ্যায় এরকম বডি ল্যাঙ্গুয়েজ আছে? আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধরনের ভাষা ব্যবহার করতেন, কি ভাষা ব্যবহার করছেন, এগুলো হচ্ছে হারার আগে যখন একটা ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশনের ওনার একটা বক্তৃতা শোনান, আপনারা বুঝতে পারবেন। তার জন্য তৃণমূল কংগ্রেস, যত এই তৃণমূল কংগ্রেসের মহাপুরুষরা, ডালিম শেখ বা আরও যেসব মহাপুরুষ আছে, তারা ভোট দিতে পারছে না, বিরোধী দলের ভোটারদের ভয় দেখানো যাচ্ছে না, পরিযায়ী শ্রমিকরা ফেরত আসছে, 93-94% ভোটিং হচ্ছে, তত আতঙ্কিত হয়ে উঠছে। শুধু একটা কমিউনিটির ভোটের উপর বেস করে তৃণমূল এখন আটকে গেছে বলে আমার মনে হয়। এবং সবথেকে যেটা বড় কথা, মানুষের বিশেষ করে মায়েদের ওপরে, মহিলাদের ওপরে যে অত্যাচার হয়েছে, এখনো কামদুনির বিচার হলো না। ভাবতে পারেন, পার্ক স্ট্রিট নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য আর আরজি করের ঘটনা তো সবাই জানেন। সেই ঘটনাগুলো মানুষ নতুন করে ভাবছে, বলছেন রাত 8টার পরে মহিলারা বাইরে থাকবেন না। সেই অবস্থা যত উনি বলেছেন, তত মানুষের, মহিলারা বিশেষ করে এই প্রতিবাদে আসছেন এবং তার জন্য আতঙ্কিত হয়েছেন তিনি। দেবাশিসদার টার্গেটে কেউ পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন রেকর্ড ব্রেক করতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডাবল সেঞ্চুরি হবে। টার্গেটের জায়গায় দাঁড়িয়ে সিপিএম কোথায়? আমার না সিরিয়াস আলোচনাতেও হাসি পাচ্ছে। এই সময় সব থেকে চাপে পড়ে গেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কারণ যেরকমভাবে সংখ্যা ছুটছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের জায়গা থেকে, 100-র নিচে কেউ থাকছেন না। এবং পরের যে কত সংখ্যায় আসন নিয়ে সরকার তৈরি হবে, সেখানেও যে সংখ্যাগুলো তারা ছুটছেন, তাতে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হচ্ছে তাতে 294টা আসন ওটাও থাকছে না। ফলে সব থেকে চাপে পড়েছে এই পরিস্থিতিতে যে সে হচ্ছে কিন্তু নির্বাচন কমিশন। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে সংখ্যাটা কিন্তু যাদেরকে আমরা এই বাইনারি ভার্সনের টিভিতে দেখছি, সংখ্যাটা তারা তৈরি করছে না।
সংখ্যাটা তৈরি করছেন একেবারে রাস্তায় সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ। যে রায় আসবে সমস্ত রাজনৈতিক দল সেই রায় মাথা পেতে নেবে। বামপন্থীদের এইবার নির্বাচনের লড়াইটা পশ্চিমবঙ্গে বামপন্থী আন্দোলনের ইতিহাসে একটা উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে চিহ্নিত হতে চলেছে। এই বাইনারি রাজনীতি কীরকমভাবে গত এক মাসে এই রাজ্যে ভাঙছে সেটা যারা গ্রাসরুট এবং বাস্তব জীবনে লক্ষ্য করছে, তাকাচ্ছে, আমার বলার উপর নির্ভর করছে না। সারা রাজ্য জুড়ে, প্রত্যেকটা জেলা জুড়ে বামপন্থী আন্দোলনে বামপন্থী ছাত্রছাত্রী, যুব সমাজ এবং সেখানে যে ইনক্লুশন লক্ষ্য করা যাচ্ছে, প্রত্যেকটা বিধানসভা আসন জুড়ে স্বতঃস্ফূর্তভাবে মানুষের যে যুক্ত হওয়া দেখা যাচ্ছে, সেখানে নিশ্চিতভাবে আগামী দিনে বিধানসভায় বামপন্থী আন্দোলনের ফসল হিসেবে বিধায়করা উপস্থিত থেকে বিধানসভার আলোচনাকে জাতপাতের আলোচনার ঊর্ধ্বে তুলবে এই লড়াই বামপন্থীদের, এবং সেটা ঘটতে চলেছে। যেটা লক্ষ্য রাখতে হবে, আমরা যে লড়াইয়ের মধ্যে আটকে গেছি, যে এটাও তো একটা রাজনীতি হচ্ছে, পরিচিতি সত্তার রাজনীতি। এই লড়াইয়ের মধ্যে আটকে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 2014 সাল থেকে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হচ্ছে কথা বলছেন, এবং উনি বারবার বলছেন যে এই দুর্নীতি উনি কিভাবে শায়েস্তা করতে চান, সিনসিয়ারলি বলছেন। প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে প্রত্যেকটা নির্বাচনী সভায় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। কিন্তু গত 15 বছরে এই রাজ্যে সমস্ত ক্ষেত্রে যে রেকর্ড তৈরি হয়েছে দুর্নীতির, এটা লজ্জার। কোনো কোনো সেক্টরে রেকর্ড তৈরি হলে সেটা লজ্জার। আমাদের রাজ্য গত 15 বছরে ভিকটিম হয়েছে দুর্নীতির, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য পর্যন্ত। পড়াশুনোর করবার পর ছেলেমেয়েরা সায়ন্তনের সাথে তো আমার মতাদর্শগত ভিন্নতা রয়েছে, কিন্তু ওর যে কথাগুলো বললো তার একটা অংশের সাথে সহমত পোষণ করি। এই যে এই রাজ্য থেকে পড়াশুনো করবার পর ছেলেমেয়ের রাজ্যে কাজ করতে পারছে না, অন্য রাজ্যে চলে যাচ্ছে। যারা পড়াশুনো করার সুযোগ পায়নি সেই মানুষজন অন্য রাজ্যে চলে গিয়ে হাউসকিপিংয়ের কাজ, সিকিউরিটি এজেন্সির কাজ, সমস্ত ধরনের ও যে বলছে ড্রাইভারের কাজ, একদম ঘটনা। এই জায়গায় পশ্চিমবঙ্গকে ঠেলে দিয়েছে 15 বছরের শাসনকাল। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বারবার করে মানুষ কিন্তু যেটা লক্ষ্য করছেন, আমি যে মাননীয় প্রধানমন্ত্রীর কথা বললাম এই কারণে বললাম, এই জায়গায় একটা অসহায়তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি সেটিংয়ের কথা বলছি না, আমি রাজ্যের রাজনীতি এবং কেন্দ্রের উচ্চতরে আরএসএস দ্বারা নির্ধারিত সেটিং তত্ত্ব ওই কথা বলছি না। আরএসএস এর পত্রিকায় যতই একসাথে বিজেপি এবং তৃণমূলকে একটা জায়গায় রাখার চেষ্টা হচ্ছে সেই রাজনীতির কথা বলছি না, কিন্তু এটুকু তো আমরা দেখছি যে গত 15 বছরে ইডি, সিবিআই এইরকম গুরুত্বপূর্ণ ভারতবর্ষের শক্তিশালী সংস্থা, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এত দুর্নীতি এবং এই দুর্নীতি উনি ধরতে চান, কিন্তু একেবারে কিন্তু মাথা অবধি পৌঁছতে যাচ্ছে না কেন? সাকসেস রেট কোথায় এই সিবিআই, তা নিয়ে প্রশ্ন তুলছেন দেবাশিস সরকার। আমি আলোচনায় আসবো, কিন্তু তার আগে একটি প্রতিবেদন রাখবো আপনাদের সামনে। মতুয়া ভোট টার্গেট বরাবর ভোটে। মতুয়া অন্য সব শরণার্থীদের নাগরিকত্ব দেয়া হবে, এটা মোদির গ্যারান্টি। রবিবার অর্থাৎ আজকে ঠাকুরনগরে ভোটের প্রচারে গিয়ে মতুয়াদের এমনই আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। বললেন, সব শরণার্থী পরিবারকে রক্ষা করাই আমার দায়িত্ব বলে মনে করি। পাল্টা তৃণমূলের বক্তব্য, এতদিন কেন করে দেখাননি? ভোটের আগে মানুষকে বোকা বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी। ये मोदी की गारंटी है। বহু মানুষ এখনো ভোটার লিস্টে নেই। শাক দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য সব নাটকের সংলাপ বলছেন প্রধানমন্ত্রী। 29 এপ্রিল দ্বিতীয় দফায় মতুয়া অধ্যুষিত উত্তর 24 পরগনা ও নদিয়া জেলায় ভোট গ্রহণ হবে। তার আগে রবিবার ঠাকুরনগরে ভোটের প্রচার সারলেন নরেন্দ্র মোদী। প্রথমে গেলেন মতুয়া বাড়িতে, পুজো দিলেন হরিচাঁদ ঠাকুরের মন্দিরে, তারপর করলেন জনসভা। जब मैं यहां बोरो मां का आशीर्वाद लेने गया था तो उनकी ममता ने मुझे भाव विभोर कर दिया था। ये अपनत्व मैं कभी नहीं भूल सकता। मुझे ठाकुरबाड़ी मंदिर में पूजा अर्चना का अवसर मिला है। मैं श्री श्री हरिचांद ठाकुर, श्री श्री गुरुचांद ठाकुर और बौरो मां को श्रद्धापूर्वक नमन करता हूं। ये जो पुण्य अनुभूति है वो हमेशा
मेरे साथ रहने वाली है। এসআইআরে মতুয়া সম্প্রদায়ের একটা অংশের নাম বাদ পড়েছে। বিচারাধীন 60 লক্ষের মধ্যে উত্তর 24 পরগনায় বাদ গেছে 3,25,666 জনের নাম, আর নদিয়ায় 2,08,626 জনের নাম অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। এই দুটো জেলাতেই মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ বাস করেন। রবিবার ঠাকুরনগরের প্রচার সভা থেকে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। हर शरणार्थी परिवार को हम अपनी जिम्मेदारी मानते हैं, इसलिए मोदी सीएए कानून लेकर आया। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। একজন জেনুইন ভোটার কোন সাহসে তাদের নাম কেটেছেন, কোন লজ্জায়, কোন মুখে তাদের সামনে এসে ভোটের কথা বলছেন? প্রথম কাজ ছিল ওনার মতুয়াদের কাছে ক্ষমা চাওয়া। ঠাকুরনগরে দাঁড়িয়ে বহু মানুষ এখনো ভোটার লিস্টে নেই, শাক দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য এসব নাটুকের সংলাপ বলছেন প্রধানমন্ত্রী। মতুয়া অধ্যুষিত উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে। রবিবার সেখান থেকেই সিএ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। जो लोग खुलेआम सीएए का विरोध करते थे, जो सीएए को हटाने का ऐलान करते हैं, क्या वो आपकी भलाई के बारे में कभी भी सोच सकते हैं क्या? अगर कोई साथी गलती से भी टीएमसी को वोट देने के बारे में सोचता है तो वो अपने पूर्वजों के दिल को दुखाने का ही काम करेगा। ধর্মনিরপেক্ষতার গোড়ায় কুঠারাঘাত করে একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে বাদ দিয়ে আইনটাকে পাশ করানো হয়েছে। তাই সিএর বিরোধিতা করা মানে প্রকৃত দেশপ্রেমিক মানুষের মতো কাজ করা। যারা এই ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সিএর মতো আইনের বিরোধিতা যারা করবে তারা আসলে প্রকৃত দেশপ্রেমিক। তাই সিএ আইনের বিরোধিতা করাটা যে কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের কর্তব্য। মতুয়া মহাসংঘের একাংশের দাবি, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের 102টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব রয়েছে, যার মধ্যে সরাসরি 30টি আসনে ফ্যাক্টর তারা। সমীরণ পাল, হিন্দল দে ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। আলোচনায় আসবো, তবে তার আগে এই মুহূর্তে বারাসাতে রোড শো করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই ছবি আপনাদের সামনে রাখবো। সেখান থেকে আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। সমীরণ, দেখো এই মুহূর্তে দেবস্মিতা রোড শো শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে বারাসাত ব্যারাকপুর রোড ধরে রোড শো শুরু করেছেন। এই বারাসাত ব্যারাকপুর রোড ধরে রোড শো যাবে বারাসাত হেলাবরতলা মোড় ধরে বারাসাত কলোনি মোড় পর্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারাসাতের বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড শো শুরু করেছেন। এর আগে আমরা দেখেছিলাম যে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় মধ্যমগ্রামের বিজেপি প্রার্থী, তার সমর্থনে মধ্যমগ্রামে রোড শো করেছিলেন। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রোড শো শুরু করেছেন বারাসাতের সত্যভারতী স্কুলের সামনে থেকে। এই রোড শো বারাসাত ব্যারাকপুর রোড ধরে গিয়ে পৌঁছবে হেলাবরতলা মোড় এবং সেখান থেকে ডান দিকে ঘুরে কলোনি মোড়ে পৌঁছবে, সেখানে তার রোড শো শেষ হবে। বারাসাত বিধানসভা দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে। এবারে বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার সমর্থনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রোড শো করবে। ক্যামেরাম্যান সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো যে রাস্তার দুধারে অসংখ্য বিজেপি কর্মী সমর্থকরা দুধারে পতাকা হাতে অপেক্ষা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার জন্য। বিকেল 5টা থেকে রাস্তার দুধারে মানুষের ঢল নেমেছে। প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা তারা উপস্থিত হয়েছেন এবং তারা এই মুহূর্তে রাস্তার দুধারে রয়েছেন এবং তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার জন্য তারা রাস্তার দুধারে অপেক্ষা করছেন। এবং সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
এবং স্বরাষ্ট্রমন্ত্রী রোড শো শুরু হয়েছে শঙ্কর চট্টোপাধ্যায়ের সমর্থনে, যাবে বারাসাত কলোনি মোড় পর্যন্ত। সন্দীপ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার রোড শো ধীরে ধীরে এগিয়ে চলেছে। এই বারাসাত বিধানসভা দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে, এবং সেই বিধানসভায় এবারে দ্বিতীয়বারের জন্য শঙ্কর চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছেন এবং তারই সমর্থনে দ্বিতীয়বারের জন্য রোড শো করছেন। এর আগে মধ্যমগ্রামে রাজু বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেছিলেন অমিত শাহ, ঠিক তার কয়েকদিন যেতে না যেতেই আবার বারাসাতে রোড শো করছেন। বারাসাত ব্যারাকপুর রোড ধরে সন্দীপ তোমাকে ছবিটা দেখাচ্ছেন যে রাস্তার দুধারে অসংখ্য বিজেপি কর্মী সমর্থক, তারা দীর্ঘক্ষণ ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন। শঙ্কর চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী, তার সমর্থনে রোড শো চলছে এবং রোড শো ধীরে ধীরে এগিয়ে চলেছে এই মুহূর্তে। একদম সমীরণ, তুমি নজর রাখো সেদিকে। রোড শো ধীরে ধীরে এগিয়ে চলেছে, অর্থাৎ রবিবাসরীয় শেষ লাপের প্রচার চলছে জোর কদমে। মতুয়া ভোট নিয়ে আমরা কথা বলছিলাম। দেখুন, মতুয়া মহাসংঘের একাংশ কি দাবি করছে যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 102টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব রয়েছে, যার মধ্যে সরাসরি প্রভাব রয়েছে 30টি আসনে। সেই জায়গায় পার্থদার কাছে যাব। পার্থদা, সেই জায়গায় একেবারে নরেন্দ্র মোদী তিনি ভোটের আগে বলছেন যে এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি, মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। দেখুন, এর আগের দিনও আমি একটা চ্যানেলে বলেছি, আজকেও বলছি, প্রায় বছর 30 আগে ভারতীয় ফুটবলে একটা নতুন কথা এসেছিল, ডায়মন্ড সিস্টেম। অর্থাৎ আমি আক্রমণ করে খেলবো, একটা গোল দেবো, একটা গোল খেলে 4টে গোল দেবো। ঠিক তেমনই আমরা দেখলাম এই ক্ষেত্রে শান্তনু ঠাকুর বললেন যে আমাকে 20 লক্ষ মুসলিমের নাম যদি বাদ দিতে হয়, তার জন্য 1,02,000 মতুয়ার নাম আমাকে বাদ দেওয়াটা মেনে নিতে হবে। অর্থাৎ মতুয়ারা সেই মুহূর্তে হয়ে গেল তাদের কাছে স্যাক্রিফিশিয়াল গোট বা বলির পাঁঠার মতো। এবারে আপনি দেখুন, যে আইনটার কথা বলা হচ্ছে সিএএ আইনে নাকি তাদের নাগরিকত্ব দেওয়া হবে, অথচ আমরা ভারতীয় নাগরিকত্ব আইন 1955 যদি দেখি, আমি 11 বছর থাকলে আমি দেশের নাগরিক হওয়ার অধিকার পাবো। আমাকে 2014 31শে ডিসেম্বরের মধ্যে এলে আমি সিএএ আইনে আওতায় আসবো। আমি 11 বছর হয়ে আমার 12 বছর হয়ে গেছে, আমি তো ওই দেশের যে সাধারণ স্বাভাবিক আইন, আমি সেই আইনেই দেশের নাগরিক হতে পারি। আমাকে সিএএ আইনের মাধ্যমে কেন আসতে হবে? কেন আমাকে ওই দেশের স্বাভাবিক যে নাগরিকত্ব আইন, সেই আইনের মাধ্যমে আমি পাচ্ছি না? প্রশ্নটা হচ্ছে এইখানে। এবং ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাপার মানে প্রত্যেকটি নির্বাচনে ইদানিংকালে দেখা যাবে এই দাবিটা করা হচ্ছে যে আমরা এলে তোমাদের নাগরিকত্ব দিয়ে দেব। ঠিক যেমন নরেন্দ্র মোদী বললেন যে আমরা এবারের ইলেকশনে জিতলে আরজি করেরও ফাইলটা খুলে দেবো। কেন না জিতলে তিনি আরজি কর ফাইল খুলবেন না? তাদেরই তো হাতে ছিল। আজকে শিক্ষা দুর্নীতি, নারদা, সারদা, আরজি কর সমস্ত তাদের হাতে ছিল। তাদের ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো তারা সমস্ত কাজ করেছে। তারা কি করলো? ফেলিওরটা তো তাদের। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবে না এটা তো জানা কথা। সেই জন্যেই তো তাদের উপরে বিশ্বাস রাখতে না পেরেই তো মহামান্য আদালত কেন্দ্রীয় সরকারের এই এজেন্সিগুলোর উপরে দায়িত্ব দিয়েছে। আসলে ঘটনাটা হচ্ছে এবারের নির্বাচনটা একটা অন্যরকম পার্সপেক্টিভে হচ্ছে। এই পার্সপেক্টিভটা কি? এই পার্সপেক্টিভটা হচ্ছে এতদিন আমরা দেখে এসেছি যে মানুষরা ভোট দেয় তারা তাদের শাসক নির্বাচন করে, আর এবারে দেখলাম যারা শাসক তারা নির্বাচন করছে কারা কারা ভোট দেবে। এবং তার ফলে যেটা হচ্ছে যে আপনি চিন্তা করুন যে প্রায় 33 লক্ষ মানুষের নাম বাদ গেল। এখানে তো রাজ্য সরকারের একটা দায়িত্ব ছিল যে ট্রাইব্যুনালগুলো তাড়াতাড়ি গঠন করে সেখানে 136 জন মানুষ তাদের নাগরিকত্ব ফিরে পেয়েছে, আর 8 জন মানুষ পায়নি। তাহলে 144-এর বাইরে যে আরও যে 33 লক্ষ মানুষ পড়ে রইল, তারা তাদের সুপ্রিম কোর্ট কি বললেন, মহামান্য সুপ্রিম কোর্ট, যে এবারে না দিতে পারলে পরের বার দেবেন। কেন? এই ভোটদানের অধিকার তো আমার অধিকার, আমি এবারে পারবো না, পরের বার দেবো, এটা তো হতে পারে না। অর্থাৎ এই মানুষগুলোকে বাদ দিয়ে যে আমরা নির্বাচন করলাম, এই এতগুলো মানুষকে বাদ দিয়ে, এটাই তো গণতন্ত্রের পক্ষে সবচেয়ে খারাপ একটা নিদর্শন হয়ে রইল। অথচ গণতন্ত্রের আর একটা ভালো নিদর্শন আমরা দেখলাম যে 93%-এর উপর মানুষ ভোট দিল। এর থেকে ভালো তো গণতন্ত্রের জয়গান আর হতে পারে না। এবং এই আমরা যদি দেখি যে 2021 সালে এই 152টা কেন্দ্রে যদি আমরা ধরি তাহলে 3,11,00,000 মানুষ ভোট দিয়েছিল, আর এবারের এই 152টা কেন্দ্রে 2026 সালে 3,37,00,000 মানুষ ভোট দিয়েছে। অর্থাৎ 26 লক্ষ মানুষ ভোট দিয়েছে, প্রতি কেন্দ্র ধরলে অ্যাভারেজে 17,000 করে মানুষ বেশি ভোট দিয়েছেন। তার মানে দাঁড়াচ্ছে অনেক কেন্দ্রে গতবারে কিন্তু 17,000 ডিফারেন্স ছিল না, 17,000 কোনো কেন্দ্রে 10, কোনো কেন্দ্রে 25। তাহলে এই যে অতিরিক্ত মানুষ ভোট দিল, এই অতিরিক্ত ভোটটা কিন্তু এবারে নির্বাচনে অনেক কিছু ওলট পালট করে দিয়ে যাবে। এই ওলট পালটের কি
মানে এই যে বেশি ভোট দেওয়া এটা কাউকে মানে সরকার থেকে সরানো নাকি কাউকে সরকারে আনা, এর থেকেও যেটা বড় কথা, মানুষ নিজেকে ভোট দিয়েছে, তার ভবিষ্যৎকে ভোট দিয়েছে। এসআইআর এর একেবারে অতিরিক্ত ভোটে কার ডিভিডেন্ড মিলবে অবশ্যই সেটা তো জনগণ রায় দেবে, কারণ সেটা জানা যাবে 4 মে। কিন্তু এই প্রসঙ্গে অর্থাৎ মতুয়া ভোট বারবার টার্গেট, সেটা শাসক হোক বা বিরোধী হোক, এবং সেটা যে কোনো ভোটে হোক। আমি রাজাগোপাল বাবুর কাছে এই মর্মেই আসবো। রাজাগোপাল দা, নিশ্চয়ই আপনি তো খেয়াল করেছেন, এবং দর্শকদের আরেকবার মনে করাবো যে উত্তর 24 পরগনায় 3,25,666 জনের নাম বাদ গেছে, মানে বিচারাধীন 60 লক্ষের মধ্যে। নদিয়ায় 2,08,626 জনের নাম অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। এখানেই তৃণমূল বারবার করে আক্রমণ শানাচ্ছেন, এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে, অভিযোগ করছেন রীতিমতো যে বিজেপি উকুন বাছার মতো করে বেছে বেছে সংখ্যালঘু মতুয়া আদিবাসীদের দেখে দেখে নাম বাদ দিয়েছে। আমি বলছি, বিজেপির এই যে নাগরিকত্ব দেওয়ার আশ্বাস, সেটা কি এটা ম্যানেজ করার চেষ্টা? না, দেখুন, সিএ আইন তো অনেকদিন আগে ঘটে গেছে, এবং সিএ যেটা পার্থদা বলছিলেন, আর আমাদের দেশ যে এতকাল যে আইনটা ছিল 11 বছর, তার একটা শর্ত ছিল, 11 বছর থাকলেই অটোমেটিক হয়ে যাবে এরকম আইন ছিল না। এখন যেটা বলা হলো যে যারা হিন্দু আছেন বা কয়েকটা রিলিজিয়নের কথা বলা আছে ইসলাম বাদ দিয়ে, তারা পার্শ্ববর্তী দেশ থেকে আসলে তার একটা সময়সীমা বলে দেওয়া আছে, সেই সময়ের মধ্যে আসলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এটা তো আইনেই বলে দিয়েছে। কিন্তু আইন তো, এটা বিল তো নয়, তো পার্লামেন্টের আইন। তাদের তো কেউ ভয় দেখাচ্ছে, ভুল বোঝাচ্ছে যে আইন হয়েছে তোমরা পাবে না, এইসবগুলো তো তৈরি হয়েছে। এখন দেখুন, ব্যাপারটা হচ্ছে যে তাদের নাম ইলেকশন কমিশন সেটা তাদের যতক্ষণ না দেখছে তারা নাগরিকত্বের প্রমাণ দিতে পারছে, ততক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশনের কোনো ভূমিকা নেই। এবং সুপ্রিম কোর্ট বলেছে, ফার্স্ট তুমি নাগরিক হও, তারপর ইলেকশন কমিশনের নাম আসবে। তারা দেখুন, তাদেরকে বলা হয়েছে তোমরা অলরেডি নাগরিক, তার ফলে যে ধরনের বিয়েটা হয়েছিল তারা কোনো নোটিফিকেশনের সাড়া বিশেষ হয়তো দেয়নি। তো যাই হোক, এতে হ্যাঁ, আইন তো হয়ে গেছে। আইন হয়ে যাওয়া মানে হচ্ছে যে তারা নাগরিকত্ব পাবে। যেটা আপনি বলছেন, 3 লক্ষ মানুষ নানান জায়গায় মতুয়া সম্প্রদায় উত্তর 24 পরগনায় তারা তাদের নাম ঢোকেনি। এখন স্বাভাবিকভাবেই তারা তো ভোট দিতে পারবেন না। এখন তারা ভোট দিতে পারছেন না বলে অন্য মতুয়ারা মনে করবে যে না, আমিও হ্যাঁ সরকার বিরোধী ভোট দেবো, এই ধরনের ভাবনাটা বোধহয় নেই। তারা হয়তো বুঝতে পারছেন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে কী ঘটতে পারে, কারা তাদের ভুল বুঝিয়েছে, এটাও তারা বুঝতে পারে। তারা কি বুঝছেন না বুঝছেন সেটা তো নির্বাচনই বলবে। যারা ভুল বুঝিয়েছে, তুমি এতদিন ভোট দিয়ে এসেছো, মতুয়ারা বিশ্বাস করে যে না, আমার আইন কাগজে আমি যথাযথভাবে নাগরিক হলেই আমি আমার করবো। তারা করেনি, তারা বেআইনি পথ ঢুকে রাখেনি। একই কাজ করেছিল দালাই লামার শিষ্যরা, তারা কিন্তু বেআইনিভাবে ভারতের কেউ নাগরিক হয়নি। এইটা তো কমিটমেন্ট যে আমি বেআইনিভাবে নাগরিক হব, যে কথা অনেকে বলছেন, হ্যাঁ আমি নাম ঢুকিয়ে দেবো, সেই রেশন কার্ড পেয়ে দেখিয়ে দেবো আমি দেশের নাগরিক। এইভাবে তো বহু মানুষ নাগরিক হয়েছে। মতুয়াদের একটা বড় অংশ সে প্রক্রিয়ায় যায়নি। তো যাই হোক, তো এখন তো সরকার আইন বলে দিচ্ছে যে তারা সবাই দেশের নাগরিকত্ব পাবে, সেটা সময়ের অপেক্ষা। এখন তারা মনে করছে যে রাজ্যে তাদের সরকার আসলে এই প্রক্রিয়াটা আরও স্মুথ হবে। সেটা আসবে কি না আসবে অনুষ্ঠিত করবে, একদম আসবে কি না আসবে, অর্থাৎ বিজেপি সরকার গড়বে কি না গড়বে সেটা তো সময় বলবে। 4 মে সবটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যে মতুয়াগড় একেবারে ঠাকুরনগরের সভা থেকে আজকে মোদির গ্যারান্টি যে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া, সেই জনসভা থেকে তিনি আবার ডেডলাইন বেঁধে দিয়ে ওয়ার্নিং দিয়েছেন। কাদের উদ্দেশ্যে? অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে। তিনি বলছেন যে 29 এপ্রিলের আগে দেশ না ছাড়লে 4 মের পর পশ্চিমবঙ্গ থেকে তাদের উৎখাত করা হবে। পাল্টা নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, अवैध तरीके से बंगाल में घुस आया है, जो फर्जी डॉक्यूमेंट लेकर यहां रह रहा है, वो 29 अप्रैल से पहले बंगाल और हिंदुस्तान छोड़ दे। আমরা মাছ খাই বলে যারা আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে। 29 এপ্রিল দ্বিতীয় দফা ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচার। মেগা সানডের মহাপ্রচারে এসে মতুয়াগড়ে দাঁড়িয়ে ফের অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে ডেডলাইন বেঁধে দিয়ে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়ার ওয়ার্নিংও দিলেন তিনি। जो लोग खुलेआम सीएए का विरोध करते थे, जो सीएए को हटाने का ऐलान करते हैं, क्या वो आपकी भलाई के बारे में कभी भी सोच सकते हैं क्या? अगर कोई साथी गलती से भी टीएमसी को वोट देने के बारे में सोचता है, तो वो अपने पूर्वजों को
अपने पूर्वजों के दिल को दुखाने का ही काम करेगा। 4 मई के बाद हर घुसपैठियों को खदेड़ा जाएगा। टीएमसी किसी भी घुसपैठियों को बचा नहीं पाएगी। আমরা মাছ খাই বলে যারা আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে তাদের শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না? আমাদের বছরের পর বছর বাংলায় কথা বলি বলে যারা রোহিঙ্গা বলেছে তাদের শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না? তৃণমূল যখন এসআইআর এর নামে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলছে, তখন অনুপ্রবেশকারীদের সঙ্গে তৃণমূলকে এক সারিতে ফেলে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশকারীদের তাড়াতে অমিত শাহর মুখে ফের শোনা গেছে চুন চুনকে শব্দবন্ধ। भाजपा सरकार ला दो तिहट्टा वालों, चुन चुन कर घुसपैठियों को निकालने का काम हम करेंगे। ये दीदी कहती है एसआईआर कर घुसपैठियों को नाम क्यों निकाल रहे हो? 4 तारीख को भाजपा सरकार आने वाली है। भाजपा सरकार अभी तो सिर्फ मतदाता सूची से निकल रहे हैं। भाजपा का मुख्यमंत्री आने के बाद सिर्फ मतदाता सूची से नहीं, पूरे बंगाल की भूमि से घुसपैठिए को चुन चुन कर निकालेंगे, चुन चुन। আরে আমরা তো বারবার সেটা বলছি, অনুপ্রবেশ তো রাজ্য পুলিশের হাতে নয়, ওটা তো বিএসএফ, কেন্দ্রীয় বাহিনী, বর্ডার, আন্তর্জাতিক সীমান্ত। এই বড় বড় কথাগুলো যতবার বলবেন তত প্রমাণিত হবে অমিত শাহ একটি ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। এসআইআর থেকে অনুপ্রবেশ একেবারে শুরু থেকেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অন্যতম ইস্যু। হাই ভোল্টেজ নির্বাচনে স্লগ ওভারে পৌঁছেও সেই ইস্যু এখনো ফ্রন্টিয়ারে। সমীরণ পাল, রানা দাস ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একটাই তো বক্তব্য, সোনালী বিবিদের মতো যন্ত্রণা যেন কাউকে না পেতে হয়, আবার সাদরাটির মতো জঙ্গি যিনি এদেশে এসে একেবারে পশ্চিমবঙ্গে এসে ঘাঁটি গেড়ে দুটো ভোটার কার্ড বানিয়ে ফেলবে, সেটাও তো ঠিক নয়, তাই না সুমনদা? আমি তো সেই জন্যই আশ্চর্য হচ্ছি যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এরা তো নিয়মকানুন জানেন, আইন জানেন, সংবিধান জানেন, সংবিধানের নামে শপথ নিয়েছেন, তা তারা জানেন না যে ভারত বাংলাদেশ সীমান্ত কারা পাহারা দেয়? অনুপ্রবেশকারী তো সীমান্ত দিয়েই ঢোকে। সীমান্ত শুধু তো পশ্চিমবঙ্গের নয়, আরও আসাম সহ আরও উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যেও তো সীমান্ত রয়েছে, সেই সীমান্ত দিয়েও তো মানুষ ঢুকছে, তার দায়টা তো তাদেরকে নিতে হবে। আমি বলছি, প্রথম হচ্ছে নৃশংসতার কথা বলবো। আজকে মণিপুরের যে অবস্থা, সেই মণিপুরের অবস্থা অত্যন্ত খারাপ। সেই মণিপুরকে সম্পূর্ণ উপেক্ষা করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী বাংলায় বসে আছেন। বাংলায় কিসের মধু আছে? কি মধু আছে? একটা 5 ফুট 6 ইঞ্চির মহিলার বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে লড়াই করছেন। মানে শুধু অমিত শাহ প্রধানমন্ত্রী এসছেন তাই নয়, 12 জন কেন্দ্রীয় মন্ত্রী, অন্তত 15টা রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এছাড়াও মানে তার কেন্দ্রীয় এজেন্সি ইলেকশন কমিশন, সমস্ত শক্তি নিয়ে তারা লড়াইয়ে নেমেছেন। আজকে মতুয়াদের যে প্রশ্নটা, এই মতুয়াদের সঙ্গে তো তঞ্চকতা দীর্ঘদিন ধরে বিজেপি করছে। মতুয়ারা তো ঢেলে ভোট দিয়েছিল, 2021-এও দিয়েছিল, 2024-এও দিয়েছিল। এখন এই যে আপনি যে বনগাঁ, উত্তর, দক্ষিণ, গাইঘাটা এবং বাগদা, এই 4টে বিধানসভা ক্ষেত্রে যে 61,000 মানুষের নাম বাদ পড়েছিল ওই ডিসক্রিপেন্সিতে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে, তার মধ্যে 48,000-এর বেশি মানুষের নাম বাদ গেছে, 80% মানুষের নাম বাদ গেছে। আর এই যে সিএ এর কথা বলছেন, এই সিএ চালু করার পরে শান্তনু ঠাকুররা তো একাধিক ক্যাম্প করেছিলেন, ঠাকুর বাড়িতে পয়সা নিয়ে ক্যাম্প করেছিলেন, যাদের ফর্ম ফিল আপ করেছিলেন তাদের আগেও বলেছিলেন যে এই যে সিএ নিয়ে এত বিরোধিতা করা হয়েছে, তার জন্যই মতুয়াদের একাংশ তারা সিএ ফিল আপ করেনি। কেন্দ্রীয় মন্ত্রী তো তিনি তো ক্যাম্প করে টাকা নিচ্ছেন, ফর্ম ফিল আপ করাচ্ছেন, কতজনকে নাগরিকত্ব দিতে পেরেছেন? আসলে যে কথাটা কংগ্রেসের প্রতিনিধি বলছেন, আসলে কিন্তু এই মতুয়াদের সঙ্গে তঞ্চকতা করা হচ্ছে, এবং এই তঞ্চকতাটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে মতুয়ারা বুঝতে পারছেন। আর একটু আগে, বেশ কিছুটা আগে দেবাশিস দা একটু আগে বলছিলেন বামফ্রন্টের কথা, আমি বলছি যে কথাটা আপনারা বলছেন, এই কথাটা তো আমরাও বারবার ধরে বলার চেষ্টা করছি, যে আপনাদের নেতারাই তো আপনাদের সাবধান করছে যাতে বাম ভোট গ্রামে না চলে যায়। আপনি আজকে
যারা যারা বলেছেন, না না আমি বলছি কথাটা, কারোর কাছে না না আপনি বন্ডেড শ্রমিক নয়, আপনি শুনুন না কথাটা, এটা আপনি তো অন্য কথা বলছেন। আপনার নেতা সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে অশোক ভট্টাচার্যরা প্রকাশ্য সভায় তো এই কথাটা বারবার বলছে যে বিজেপিকে আপনারা ভোট দেবেন না। এই কথাটা তো আমাদের সবাই বলছে না, আপনাদের দলীয় সবাই বলছে। তার মানে কোথাও তো তাদের কাছে ইনফরমেশন রয়েছে যে এত বিজেপির বারবারন্তের পেছনে সিপিএম এর ভোট ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে তো আপনাদেরও এটা বুঝতে হবে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন, মুখে লড়াই করছেন, বাস্তবে কি হচ্ছে এই জায়গাটাও কিন্তু বামপন্থীদের বোঝার প্রয়োজন রয়েছে। আমি সুমন অনেকগুলো বিষয় বললেন না, কত নাগরিকত্ব পেয়েছে। আমি আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলতে পারি, আমি নিজে প্রায় 250 যাদের সিএ দরকার ছিল তাদের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। 238 জনের নাগরিকত্ব হয়ে গেছে। 12, 14, 15 জন হয় আমি খবর পাইনি বা তারা জানায়নি বা এখন হয়তো ডিসিশন ঘোষণা বাকি আছে। ভারত সরকার সিএর ভিত্তিতে পরের দিকে আরো গতি এনেছিল এবং ঢেলে নাগরিকত্ব দিচ্ছে। নাগরিকত্বের প্রমাণ দিতে পারলেই নির্বাচন কমিশন এদের সবার নাম ভোটার লিস্টে তুলেছে। আমি আমার ক্ষেত্রে বললাম, আপনারা সিএটা বিরোধিতা করেছেন, ভোট দেবে তো বিজেপি জিতবে, ওখানে একদম চিন্তা করবেন না, একটা সিটও তৃণমূল পাবে না। নাম করলে মানুষের নাম বাদ গেল, আপনাদের চাল চোর ভালো, কতজন ভোট দিতে পারবে? এই ইলেকশনে কেন ভোট দিতে পারবে? বিরোধীকে ভোট দেবে না। আপনি একটা কথা আপনি বুঝিয়ে বলুন, হিন্দু বিরোধীরা কোনো ভোট পাবে না। আমি বলছি ঠিক আছে তাই দেবে। আমার কথা হচ্ছে যে আপনি এই কথাটা বুঝিয়ে বলুন না, আমাকে বলতে দিন এই ইলেকশনে কেন ভোট দিতে পারবেন না, এই কথাটা নাগরিকত্ব হিসেবে নাম ইলেকশন কমিশনে ওঠেনি বলে সেটাই বিরোধিতা করেছে, সেটাই ওখানে মমতা ব্যানার্জি পরিষ্কার বিরোধিতা করেন। তারপরে মমতা বালা ঠাকুর তাদের সিএ দিতে দেয়নি, আরে তাদের সিএ দিতে দেয়নি। আমি বললে আপনি যদি আমাকে বলতে না দিচ্ছেন আমি কিন্তু আপনাকে বলতে দেবো, পরিষ্কার আমি কিন্তু আপনাকে বলতে দেবো না। আমি পরিষ্কার বলতে চাই যে মমতা বালা ঠাকুর, মমতা ব্যানার্জি তাদের সিএ নিতে নিরুৎসাহ করেছেন, সিএ অ্যাপ্লিকেশন নিতে তারা নেননি, তার জন্য হয়নি। আমি 250 জনের মতো অ্যাপ্লিকেশন করেছি, 238 জন ক্লিয়ার হয়েছে, 13-14 জন হয় এখনো পেন্ডিং আছে, নয়তো তারা আমাকে জানাননি। দ্বিতীয় যে কথা আপনি বারবার বলছেন যে বিজেপি এত শক্তি নিয়ে এসছে, মণিপুরে এখন কোনো অসুবিধা নেই, কেন পশ্চিমবঙ্গে শক্তি নিয়ে এসছে? পশ্চিমবঙ্গে সব থেকে বেশি সর্বনাশ তৃণমূল কংগ্রেস করছে। বাংলাদেশি মুসলমানদেরকে খাগড়া করে বসিয়ে তৃণমূল কংগ্রেসের অফিসে, তাদের অফিস বসিয়ে বোমা পাঠিয়েছে, করে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে বিস্ফোরণ করাচ্ছে। এত বড় দেশদ্রোহী, এই দেশদ্রোহী সরকারকে বিতরণ করা যে কোনো দেশপ্রেমী মানুষের কাজ। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন না, ওনাকে শুধু একটু ফোন করে জিজ্ঞাসা করুন গোয়া যান কিনা। গোয়াতে মাছ মাংস ছাড়া কিছু খেতে পাওয়া যায় না, আর গোয়াতে গত 8 বছর ধরে বিজেপি সরকার। ত্রিপুরা যান কিনা, ত্রিপুরাতে প্রত্যেক হোটেলে প্রত্যেক জায়গায় কলকাতার মতোই মাছ বিক্রি হয়, সেখানেও বাঙালি আর বিজেপি দুটোই আছে। উনি বললেন না বাংলায় কথা বলে বলে রোহিঙ্গারা, জানেই না রোহিঙ্গারা বাংলায় কথা বলে না, রোহিঙ্গারা বাংলায় কথা বলে না, রোহিঙ্গাদের বাংলা সেপারেট ভাবে কথা বলে। কত বলো হয়তো তৃণমূলের ভোটারগুলো বাদ যাচ্ছে, তৃণমূলের সবগুলো ভোটার রোহিঙ্গা। আমি দুজনকে একটু স্পষ্ট করতে, বাংলা ভাষায় কথা বললে রোহিঙ্গা দাগিয়ে দেওয়া হয়, এইটা বলা একটু শান্ত, একটু দেবাশিস দার কাছে আসলে যেটা সবথেকে মানে রোহিঙ্গার নাম বাদ যাবে বিজেপি সরকার, রাজ্য সরকার তথ্য দিচ্ছে না তো। 4 তারিখ বিজেপি সরকার হবে, এদিনই আনন্দে বসে ঘোষণা করা হবে, 9,82,000 আনন্দে বসে 63% হিন্দু, 9,82,000 এর মধ্যে 63% হিন্দু। প্রেমী না, এবিপি আনন্দে আমি ঘোষণা করে দিয়ে যাবো বিজেপি সরকারের প্রেস কনফারেন্সের কাগজ নিয়ে। আচ্ছা ওটা মেক করে দেখা যাচ্ছে 2000 বলছিলেন 4 তারিখে দেবাশিস দাকে বলতে দিন প্লিজ, দুজনকেই থামালাম। দেখো একটা কথা হচ্ছে যে স্বাধীনতার পর থেকে শুরু করে আজকে সন্ধ্যে পর্যন্ত এই বিস্তীর্ণ উত্তর 24 পরগনার একটা অংশ, নদিয়ার একটা অংশ, মূলত এই জায়গাগুলোতে মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের যে লড়াই সংগ্রাম করে এই ভারতবর্ষের নাগরিক হিসেবে থেকে তারা ভোট দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করেছেন, তারা ভোট দিয়ে এই দেশের প্রধানমন্ত্রী তৈরি করেছেন, তারা ভোট দিয়ে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তৈরি করেছেন। কি অদ্ভুত অসুস্থ বিকৃত ভুল পথে চালনা করবার রাজনীতি আজকে যাদের ভোট পেয়ে
এই রাজ্যে সরকার তৈরি হয়েছে, যাদের ভোট পেয়ে কেন্দ্রে সরকার তৈরি হয়েছে, তারা সম্পূর্ণভাবে সেই ইতিহাসটাকে, সেই ইদানিংকালের ইতিহাসটাকে আজকের দাঁড়িয়ে যে ভোটটা নিয়ে উনি প্রধানমন্ত্রী, যে ভোটটা নিয়ে মুখ্যমন্ত্রী, তারা সেই ভোটটাকে অস্বীকার করে মানুষকে সম্পূর্ণভাবে তার খিদের রাজনীতি মেটানোর কথা বলা, তার যাকে বলে কৃষকের যে ন্যায্য ফসলের দামের রাজনীতির কথা বলা, যে মানুষজনকে সংখ্যা ছুটছেন মতুয়া থাকবে কি থাকবে না বলে, সেই মানুষজনের যদি আজকে পড়াশোনার কথা হতো, স্বাস্থ্যের কথা হতো, এই রাজ্যে যদি কলকারখানার কথা ছুটতে পারতেন, চাষের ফসলের ন্যায্য দামের কথা যদি ছুটতে পারতেন, রাজ্যের দুর্নীতিমুক্ত একটা ব্যবস্থা, একটা ইকোসিস্টেম তৈরির কথা ছুটতে পারতেন, একটাও ছুটছেন না। যে কথা ছুটছেন দুর্ভাগ্যজনক, যেভাবে ছুটছেন সেটাও দুর্ভাগ্যজনক। কারণ স্বাধীনতার এত বছর পর রাজনীতি সবসময় একটা সমগোত্রীয় সমভাবাপন্ন অবস্থা তৈরি করে। এই রাজনীতির বিরুদ্ধে বামপন্থীদের লড়াই, বামপন্থীদের স্পষ্টভাবে লড়াই হচ্ছে এই যে জাতপাতের রাজনীতি, ধর্মের রাজনীতি, বিভাজনের রাজনীতি, এবং যে রাজনীতি সরিয়ে দিচ্ছে মানুষের মূল খিদের রাজনীতি, মাথার উপর বাসস্থান, জামা কাপড় পরবার রাজনীতি, কেনবার ক্ষমতার রাজনীতি, রাজ্যের উন্নয়নের রাজনীতি। সিঙ্গুরকে কেন্দ্র করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সিঙ্গুর যখন ধ্বংস হচ্ছে, সেই ধ্বংস লীলায় একসাথে বামেদের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক শক্তি চলবে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যেটা খেয়াল রাখতে হবে যে এই জাতপাতের রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের রুটি রোজগার, জীবন জীবিকা, এই প্রশ্নে বামপন্থীদের উল্লেখযোগ্য যে লড়াই চলছে, আগামী দিনে বিধানসভায় সে তার রিফ্লেকশন। এই সমস্যাটা শুধুমাত্র মানুষের জীবন জীবিকা না, একদম মানুষের পরিচয়ের সমস্যা। কিছুটা রাজনীতির কথা আগে বলে দিই। হ্যাঁ, যে মানুষগুলো বর্ডার পেরিয়ে ঢুকছে, অবশ্যই সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের দুর্বলতা রয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই। কিন্তু সেই মানুষগুলো যখন রাজ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, সেখানে তো তখন রাজ্য সরকারের আওতায় তারা, সেখানে রাজ্য সরকার কি করছে? এবং তারপরে সেই মানুষগুলো যখন পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে যখন তারা বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা চলে যাচ্ছে, সেখানে তো বিজেপির ডবল ইঞ্জিন সরকারের অনেক বছর ধরে রয়েছে, সেখানে তারা কি করছেন? এবার আমি রাজনীতির বাইরে একটু কথা বলি। সংখ্যাতত্ত্ব, তাহলে অনুপ্রবেশ নিয়ে তো সবাইকেই উৎসাহী দেখা যাচ্ছে যে অনুপ্রবেশকারী বন্ধ। একদম, আমি এবারে আমি সংখ্যাতত্ত্ব দিচ্ছি। সেটা হচ্ছে এই যে বললেন না অমিত শাহ যে চুন চুনকে নিকালুঙ্গা, এবারে সরকারি হিসেব, কেন্দ্র সরকারের হিসেব, আমাদের সময়কালে আমরা 88,000 মানুষকে ভারতবর্ষ থেকে চিহ্নিত করে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়েছি। আর এই সরকার গত 11-12 বছরে 3,500, অর্থাৎ আমাদের সময় 25 গুণ মানুষ বেশি আমরা চিহ্নিত করে আমরা বিদেশে পাঠাতে পেরেছি। কিন্তু এই সরকার সেটা পারেনি। তাহলে ওই যে চুনচুনকে বলছেন না, ওটা হলে মুখ চুন, চুনচুন নয়। আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যখন ডক্টর মনমোহন সিং এর সরকার ছিল, তখন পশ্চিমবঙ্গে বুদ্ধবাবুর সরকার ছিল। বুদ্ধবাবু বলতেন, এবং উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানিকেও বলেছিলেন নাকি, যে সীমান্ত এলাকায় যে মাদ্রাসাগুলো তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে সন্ত্রাসের আতুরঘর, এগুলো বন্ধ করা দরকার। আদবানি কোথায়? এগুলো বন্ধ করা দরকার। পরবর্তী সময় মনমোহন সিং এবং বুদ্ধবাবু অনেকদিন কাজ করেছেন, তখন রাজ্য সরকার কেন্দ্র সরকারের সঙ্গে সহযোগিতা করেছে। দুর্ভাগ্যজনকভাবে আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন খাগড়া করে বিস্ফোরণ করিয়েছে, আর তখন এসপি বলে যে গ্যাসের সিলিন্ডার ফেটেছে। ভাবতে পারেন, মুর্শিদাবাদে এনআইএ বাংলাদেশি জামাতুল দাওয়ানা কি জঙ্গি সংগঠন, তার লোকজনকে ধরে নিয়ে যায়। রাজ্য সরকার, রাজ্য পুলিশ, এসটিএফ জানতেই পারে না। সেই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের। তার জন্য এখানে জমি দেওয়া হয় না। বিজেপি বারবার বলে আসছে রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয়। সুমন দা ওয়ান লাইনার। না, আমি বলছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার চেষ্টা যে কারা করছে, এটা ভারত জুড়ে ভারতবর্ষের মানুষ জানেন। তো সাম্প্রদায়িক সম্প্রীতির কথাটা তৃণমূল কংগ্রেস বলছে, বিজেপি এই কথাটা বুঝতে হবে। বিজেপির যিনি বিরোধী দলনেতা, সেই বিরোধী দলনেতা সরাসরি বলেছিলেন যে আমাদের সমাজের সংখ্যালঘুদের ভোট চাই না। এই কথাটা একজন মানে তখন বিজেপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? প্রশ্নটা এই জায়গায় যে সংখ্যালঘুদের টার্গেট করা হয়েছে। আমি তো বলছি আমরা চিন্তিত যে যেমন ভারতবর্ষের যে সীমান্তবর্তী অঞ্চলে যেমন জামাতের দাপট, তেমনি একই উল্টো দিকে
যে পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী বাংলাদেশ সীমান্তবর্তী 10টা জেলা, সেই 10টা জেলায় ওই 90,82,000-এর মধ্যে 57% মানুষের নাম আছে, যার মধ্যে 70% সংখ্যালঘু মানুষ। আমাদের তো এটাই প্রশ্ন যে ওই জামাতকে বাংলাদেশ সীমান্তে দেখিয়ে এখানে ওই যে সাম্প্রদায়িক বিভাজনটাকে চূড়ান্ত করার যে চেষ্টা, সেইটাই আমি দুজনকে থামালাম। রাজাগোপাল বাবুর মূল উদ্দেশ্য হচ্ছে অনুপ্রবেশ মুক্ত করা, কিন্তু যেভাবে এই স্টুডিওতে যেভাবে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, সেক্ষেত্রে কি মনে হয় রাজাগোপাল বাবু যে কারোর সদিচ্ছা আছে এই অনুপ্রবেশ মুক্ত করার জন্য? না, দেখুন, যে অভিযোগটা হচ্ছে যে ডক্টর সুমন বন্দ্যোপাধ্যায় যেটা বললো, সেটা হচ্ছে যে মুসলমানদের নাম বাদ দেওয়া হয়েছে, আবার কিছুক্ষণ আগে বলছে মতুয়াদের নাম বাদ দেওয়া হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যদি অ্যাক্রস রিলিজিয়ানই বাদ গেছে যে ডকুমেন্ট দেখাতে পারে, এটা তো পরিষ্কার না। অহেতুক বলা হচ্ছে সাম্প্রদায়িক ব্যাপারগুলো, কমিউনাল অ্যাঙ্গেলটা তো এই ধরনের ন্যারেটিভসের মধ্যে এসে যাচ্ছে, এরা বুঝি মুসলমানকে বাদ দিচ্ছে, তার ফলে একটা সম্প্রদায়কে খেপিয়ে দেওয়া হচ্ছে। আপনারাই তো দেখলেন 3 লক্ষ মতুয়া বাদ গেছে। মতুয়ারা কোন ধর্মে বিশ্বাস করে আমি জানি না। মতুয়া যে ধর্মের কথা বলে সেটা তো হিন্দু ধর্মের মধ্যেই পড়ে। এখন যদি মতুয়ারা, তো আপনারা বলছেন বিজেপি তাদের এতদিন কাল্টিভেট করে গেছে, মতুয়ারা যদি ভোট না দিতে পারে তাহলে তো সুবিধে তো এনাদেরই। আমি জানি না কী ধরনের ভাষ্য নিয়ে এসে তারা হাজির হচ্ছেন। অর্থাৎ নির্বাচনের আগে, নির্বাচন যখন এসে গেছে, তখন যে উদ্ভ্রান্ত চিন্তা, যে একটা পজিটিভ থিঙ্কিং যেটা থাকবে, যে হ্যাঁ সেটা দিকে তাদের কারোর নজর নেই, এমনই কথা বলছে যেটা পরস্পরকে কন্ট্রাডিক্ট করছে। এইগুলোতে করে সুবিধা নেই। যারা শুনছেন সবাই যে একেবারে বললেই হাততালি দিচ্ছে তা কিন্তু বেশ কিছু মানুষ আছেন যারা কিন্তু খুব সতর্কভাবে ভাবছেন যে কি বলছে রে ভাই, তাই না? সুতরাং আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক যে ব্যাপারটা, এই নির্বাচন কমিশন, দেখুন আমি এখনও নির্বাচন কমিশন, আমি অবাক হয়ে যাই, নির্বাচন কমিশন কখনো এই রোহিঙ্গা শব্দ ব্যবহার করেনি। কতজন রোহিঙ্গা বাদ গেছে, এটা নির্বাচন কমিশনকে দায়ী করে তো লাভ নাই। নির্বাচন কমিশন পরিষ্কার বলছে আর্টিকেল 324 অনুযায়ী নাগরিক ছাড়া আমরা ভোট দিতে দেবো না, ফার্স্ট ক্লাস। এদের তো, এবং তাদের যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট অনুযায়ী তাদের অধিকার আছে এসআইআর করার। এসআইআর শব্দটাও তো সেভাবে ব্যবহৃত নেই, ইন্টেনসিভ রিভিশন, স্পেশাল রিভিশন, এ ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে রোহিঙ্গা, আমি জানি রোহিঙ্গার ব্যাপারটা অন্যরা বলবেন, রোহিঙ্গারা তাদের দেশেই, তাই রোহিঙ্গারা মিয়ানমারে, যেহেতু সেখানকার পরিবেশ নিয়ে কাজ করার সুযোগ আমার ঘটেছে, স্টেটলেস সিটিজেন বহুদিন থেকে তারা স্টেটলেস সিটিজেন, তাদের কোনো হিসেব কেউ দিতে পারে না কতজন সেখানে আছে। কোনোদিন সেই দেশে যখন সেন্সাস হয়েছে, রোহিঙ্গিয়াদের কোনো সেন্সাস সেখানে ডকুমেন্ট তৈরি হয়নি। এবং রোহিঙ্গারা, আপনাকে আমি জানিয়ে দিই, ভারতবর্ষের সুপ্রিম কোর্টে একটা আবেদন করেছে, তাতে তারা বলছে কয়েক হাজার রোহিঙ্গিয়া তারা আছে, তাদের নাগরিকত্ব দেওয়া হোক। আমি জানি না রোহিঙ্গিয়াটা এতটা কিভাবে ইনফ্লেটেড হয়ে ব্যবহৃত হচ্ছে আমার জানা নেই। যারা এই এলাকা নিয়ে, এটা বলা হয় যে তারা নাকি খুব অপরাধপ্রবণ জাতি, আমি জানি না এই ধরনের কথা কোনো মানুষকে বলা, কোনো সম্প্রদায় রয়েছে রোহিঙ্গার বিরুদ্ধে। এটা অবাক লাগে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত অসত্য কথা গুরুত্বপূর্ণ পদ থেকে কিভাবে সুমনদা হাত তুলেছেন, সুমনদা কিছু বলতে চাইছেন। আমি একটু বলি, সেটা হচ্ছে যে রোহিঙ্গা কথাটা প্রথম কিন্তু সাধারণভাবে ব্যবহার করেছে বিজেপি নেতারা। আমি তো রোহিঙ্গার কথাটা তো প্রথম শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 1.5 কোটি রোহিঙ্গা আছে। কথাটা রোহিঙ্গা কথাটা তো আমরা তো রোহিঙ্গা খুঁজছি। মূল ইস্যু মতুয়া বা অনুপ্রবেশ ইস্যু। একটু বলতে দাও। সেটা হচ্ছে যে একটু আগে রাজাগোপাল দা যে কথাটা বললেন না, আমি বলছি যে দেখবেন আপনি যেটা বলছেন আপনার কথাও সবাই পছন্দ করবেন, আমার কথাও যেমন সবাই পছন্দ করে না, আপনার কথাও পছন্দ করবেন। কারণ ভারতবর্ষের জনগণনা অনুযায়ী মুসলিমদের সংখ্যা 20% আর 80% হচ্ছে হিন্দু। ফলে দুদিকেই তো আমরা ওই জন্যই বলছি, নদিয়ার চন্দনপুর বলে একটা ভিলেজ, যে ভিলেজটা মুসলিম অধ্যুষিত, সেখানে 821 জনের নাম বাদ গেছে। কেন বলছি কথাটা, সেখানে 96% হচ্ছে সাক্ষরতার হার, সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে একাধিক ভালো ভালো পেশায় সেই সব বাড়ির ছেলেমেয়েরা আছে, 821 জন নাম বাদ গেছে। ফলে নাগরিকত্বের কি সম্পর্ক? না না, নাগরিকত্বের কি সম্পর্ক? হচ্ছে ভোটার তালিকায় নাম থাকবে না, নাগরিক প্রমাণ তো একদিন নাগরিক হয়, তার নাম ভোটার তালিকায় থাকবে না। এই কথাটা তুমি একটা বলছো, একটা রেসপন্সিবল দলের প্রতিনিধি হিসেবে তুমি বলছো যে সেখানে নাগরিক হয়, তার নাম ভোটার তালিকায় থাকবে না। নাগরিকত্ব না, এটা আশ্চর্যের কথা। 1898 সালে, না 1898 সালে আমেরিকায় থাকুন, 1898 সালে জমি মতুয়া বলুন বা অনুপ্রবেশকারী ইস্যু বলুন বা নাগরিকত্ব বলুন, এগুলো কি শুধু ভোটের ইস্যুই হয়ে থেকে যাবে, নাকি আদতে তার সমাধান সূত্র খুঁজে পাওয়া যাবে?
আসলে এই জায়গা থেকে এই প্রশ্ন থেকেই চলে আসবো একেবারে ভবানীপুরে, কুরুক্ষেত্র ভবানীপুর, হাই ভোল্টেজ ভবানীপুর। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে শুভেন্দু অধিকারী। প্রচারের শেষ ল্যাপে দ্বিতীয় দফায় ফের সেঞ্চুরি পার করার হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শুভেন্দু অধিকারী বললেন ভবানীপুরেও মমতা ব্যানার্জি 2 নম্বরে আছেন এবং 4 তারিখে গণনার দিন 2 নম্বরেই থাকবেন। ওকে পালাতে হবে 4 তারিখে বেলা 12টার সময়। দেখুন প্রতিবেদন, তারপর আসছে আলোচনা। जो पहले दफा इलेक्शन हुआ हम सेंचुरी पार कर दिया और आने वाला चुनाव में भी हम और एक सेंचुरी पार करेंगे। আপনারা ওদেরকে চোখ মারবেন আর ভোটটা বন্ধ ভুলে দেবেন। মমতা ব্যানার্জি 21-এ হেরেছে, 26-এও হারবে, 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 হারবে। দ্বিতীয় দফা নির্বাচনের আগে প্রচারের শেষ ল্যাপে পশ্চিমবঙ্গ। জনসভা, জনসংযোগ, ভাষণ, পদযাত্রায় জমজমাট রবিবার। ভরকেন্দ্র ভবানীপুর যেন এখন কুরুক্ষেত্র রণভূমি। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। बीजेपी डर गया और जो डर गया वो मर गया। इसी के लिए वो अभी सेंट्रल फोर्स लेके, पूरा सेंट्रल फोर्स लेके और इधर का सब ओसी को चेंज करके, डीएम को चेंज करके गुंडा गद्दारी कर रहा है। बीजेपी को अलाउ मत करो, वो भूल नगर चला देगा, उसको मत करो, वो दंगा लगा देगा, उसको मत करो, वो सब खा लेगा, देश को बेच दिया। हमारा 2 नंबर सिंबल पे नाम है, 2 मतलब बिक्री होगा है। ইভিএম এ আমার 1 নম্বরে নাম আছে, মমতা ব্যানার্জির নাম আছে 2 নম্বরে। নন্দীগ্রামেও মমতা ব্যানার্জি 2 নম্বরে ছিলেন, আমি 1 নম্বরে ছিলাম। ভবানীপুরেও মমতা ব্যানার্জি 2 নম্বরে আছেন এবং 4 তারিখে গণনার দিন 2 নম্বরেই থাকবেন। ওনাকে পালাতে হবে 4 তারিখে বেলা 12টার সময়। কলকাতা থেকে ইউরোপে যাওয়ার কোনো ফ্লাইট নেই, আপনি দুবাই যাওয়ার ফ্লাইটের টিকিট কেটে রাখুন। শনিবার ভবানীপুরে প্রচার ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিন দুজনের প্রচারেই উঠে আসে সেই প্রসঙ্গ। ভবানীপুর থানার পোর্শনে মাত্র 400 মিটার পারমিশন দিয়ে কালীঘাট থানার পোর্শনে আমাকে পারমিশন দেওয়া হয়। এই কাজের জন্য যিনি আসল কারিগর ছিলেন, কালীঘাট থানার ওসি, তাকে সন্ধ্যাবেলা ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে। और अभी जो पुलिस है इधर का, क्या बोलूं मैंने, वो लोगों को ले आया बीजेपी देख के और वो लोगों ने एक भी एक्शन नहीं लेता है, खाली हमारा पार्टी का खिलाफ एक्शन लेता है। लेकिन ये लोगों को पता नहीं है 4 तारीख के बाद ये लोग वापस जाएंगे, तो आप लोग तो इधर में जाएंगे। প্রথম দফার ভোটের পর থেকেই জেলায় জেলায় স্ট্রং রুম নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে। এদিন তা নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। सेंट्रल फोर्स जाके मैंने कल 2 घटना सुना कि कंबल लगा के क्रिमिनल लेके जाता है ईवीएम मशीन कैप्चर करने के लिए। और चुनाव का कमीशन का देखो, मैं रेस्पेक्ट करता है चेयर को, लेकिन ये बात ठीक नहीं है। जब तुम्हारा कोई ईवीएम मशीन कैप्चर करने जाता है तो ये तो आप लोगों को देखना चाहिए लोड शेडिंग क्यों हो रहा है उधर में। तुम करंट ऑफ करके और कंबल मुड़ी देके मुखोश पड़ के जाके लूट करने जाने का कोशिश कर रहे हैं। ভবানীপুরে কি হবে? শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই হলে শেষ হাসি কে হাসবেন সেটাই এখন দেখার। আশাফুল হোসেন, সন্দীপ সরকার ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দুজনেরই প্রচার ছিল ভবানীপুরে এবং আজকের প্রচার থেকেও গতকালের ইস্যু নিয়ে সরব হয়েছেন দুজনেই। কারণ গতকাল যা দেখেছি আমরা, চক্রবেড়িয়া তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা ছিল সেখানে 4-5 মিনিট থাকার পরেই তাকে সভা ছেড়ে বেরিয়ে যেতে হয়, যেখান থেকে তিনি সরব হন এই বলে যে বিজেপির তারস্বরে মাইক বাজাচ্ছে, অর্থাৎ গোটাটাই বিজেপির চক্রান্ত। এবং এরপর একদম আমরা যে ছবি দেখেছি, হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। আর আজকেও আমি সায়ন্তনদার কাছে আসবো, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি শুনলেন সায়ন্তনদা একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন যে সেন্ট্রাল ফোর্স গিয়ে আমি কাল 2টো ঘটনা শুনলাম যে কম্বল লাগিয়ে ক্রিমিনালদের নিয়ে যায় ইভিএম মেশিন ক্যাপচার করার জন্য। দেখুন, আমি 2টো কথা বলি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে। সুমনদা একটা ইস্যু তুলেছিলেন যে নাগরিক ওরা নয় কেন। কালকে সুমনদা এখান থেকে চলে গেলেন আমেরিকা, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে পড়াতে শুরু করলেন। করতেই পারেন, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে পড়াতলেন এবং ওখানে একটা ভালো বাড়ি কিনলেন, জমি কিনলেন। আমেরিকা ওনাকে ভোট দিতে দেবে? আমেরিকা ওনাকে ভোট দিতে দেবে 5 বছর পরে, 6 বছর পরে? তার নির্দিষ্ট পদ্ধতি আছে। পৃথিবীর কোনো দেশ নাগরিক না হলে তাদের ভোটার লিস্টের নাম তোলে না। আর যেটা আপনি প্রশ্ন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এ ধরনের কথা ওনার মুখে অন্তত মানায় না। উনি যতগুলো নির্বাচন ওনার আন্ডারে হয়েছে
পৌরসভা এবং পঞ্চায়েত, সেখানে রক্তের বন্যা বয়েছে। 2018-তে 100-র বেশি বিজেপি কর্মী পঞ্চায়েত নির্বাচনে মারা যায়। 23 সালে 52 জন বিজেপি কর্মী পঞ্চায়েত ইলেকশনে মারা গেছে। উনি মনে নেই ওনার যে প্রথম পঞ্চায়েত নির্বাচনে ওনার সঙ্গে মীরা পান্ডে ছিলেন, তখন পঞ্চায়েত নির্বাচন কমিশনার রাজ্যের, তার সঙ্গে কি অবস্থা হয়েছিল? এমন একটা সরকার, যে সরকার বাধ্য করে রাজ্যের নির্বাচন কমিশনার একজন 2015 সালে তাকে মাঝপথে পদত্যাগ করাতে, রাজ্যের মন্ত্রীরা গিয়ে তার ঘরে ঢুকে ঝামেলা করেন। ভুলে গেছেন সে কথাগুলো? আমি আর নাম করে কাউকে অপমান করতে চাই না। আর মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের কথা বলছেন, ইভিএম নিয়ে গেছে, এই করেছে। এক একটা পৌরসভা ভোটে সাধারণ মানুষ কোনোদিনও ভোট দিতে পারেনি। এবিপি আনন্দের কাছে আর্কাইভ আছে 2015 সল্টলেকের নির্বাচন, 2018 দুর্গাপুরের নির্বাচন, হাস্যকর নির্বাচন হয়েছে। তৃণমূলের প্রার্থী পর্যন্ত ভোট দিতে পারেনি, কারণ তৃণমূলের হাড়মাদরা তৃণমূলের কাউন্সিলর প্রার্থীকে চিনতে পারেনি, তাকে মেরে ধরে বার করে দিয়ে বুথ দখল করে ভোট দিয়েছে। তাই দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে গণতন্ত্র মানায় না, যিনি গণতন্ত্রের কথা মানায় না, যিনি সকাল বিকেল বলেন শওকত খুব ভালো ছেলে, যিনি শাহজাহানকে ডিফেন্ড করেন, যিনি জাহাঙ্গীরকে নেতা বানান, তার আমলে আর যাই হোক পশ্চিমবঙ্গে গণতন্ত্রের মান্যতা পায় না বলে আমি মনে করি। আমি আসবো সুমনদার কাছে। সুমনদা, একেবারে বিজেপি গতকালকের ঘটনা থেকে বারবার করে অভিযোগ করছে যে প্রচার করার অধিকার তো সবার আছে, তাহলে শুভেন্দু অধিকারী কেন প্রচার করতে পারছেন না, যেখানে অনুমতি নেওয়া ছিল? এবং আরেকটা জায়গা অর্থাৎ ভবানীপুর থানা তো অনুমতিই দেয়নি, তারা ইতিমধ্যে নির্বাচন কমিশনের নালিশ জানাবেন বলে শুভেন্দু অধিকারী গতকাল বলেছিলেন। আমি বলছি যে আজ 26 তারিখ, 26শে এপ্রিল গুজরাটে মানে লোকাল বডির নির্বাচন আছে। সেই লোকাল বডির নির্বাচনে দুদিন আগেকার খবর, অন্তত 700 সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়লাভ করেছে। এখন বিজেপির যে পদ্ধতি, সেই পদ্ধতি সম্পর্কে বেশি আলোচনা না করাই ভালো। আপনি ভবানীপুরের প্রসঙ্গ তুললেন। গতকাল যেভাবে মুখ্যমন্ত্রী সভায় যেভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের কথা আমরা পঞ্চায়েত নির্বাচনে ভুলে যাইনি, সেটাও একটু মনে করতে হবে। না, ওখানে বিজেপি হয় না, গতকালের গুজরাটে পলিটিক্যাল সিম্বলে ভোট ঘটনাটা বলবো না, ওখানে সুমন্ত এবার ইস্যুতে আসি। যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, গোটা মানে একদম ইলেকশন কমিশনের কাছ থেকে অনুমোদন নিয়ে একটা মিটিং, সেই মিটিংটা ওই মানে তৃণমূলের মিটিংয়ের দিকে বিজেপির যে তারা প্রচুর গান টান চালাতে শুরু করে, মাইক্রোফোন ঘুরিয়ে দেয়, ফলে ওইখানে একটা এলোমেলো পরিস্থিতি তৈরি হয়। এবং ইলেকশন কমিশনকে বারবার বলা সত্ত্বেও মানে বিজেপির বন্ধু ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি, মানে স্বেচ্ছাচারিতা চূড়ান্ত। অভিযোগ করছে না, আমি তো আপনার অভিযোগ তো আমরা করেছি ইলেকশন কমিশনের কাছে, আমার অভিযোগ আমার কথা হচ্ছে যে বিজেপি যদি আজকে গণতন্ত্রের পাঠ দেয়, সেটা কিন্তু মানুষের পক্ষে, বিশেষত বাঙালির পক্ষে হজম করা খুব শক্ত। যে কিভাবে 1998 থেকে কিভাবে দাঙ্গার মাধ্যমে গুজরাটে ক্ষমতায় আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রিসার্চ হয়েছে যে কিভাবে মানে দাঙ্গাকে ব্যবহার করে বিজেপি কিভাবে ক্ষমতায় এসেছে, এবং সেখানে কিভাবে কোন দাঙ্গা মানে দাঙ্গা সর্বোচ্চ পরিমাণ দাঙ্গা যেখানে হয়েছে, প্রায় 12% ভোট সেখানে মানে বিজেপির খাতায় গেছে। এই যে মানে বিভাজন অর্থাৎ সাম্প্রদায়িক মেরুকরণের যে প্রাবল্য, সেই প্রাবল্যের যে ফর্মুলা, সেই ফর্মুলা পশ্চিমবঙ্গে বারবার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে ঠেকে গেছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে। কেন? পুরো কেন্দ্রীয় সরকার, পুরো তাদের সমস্ত এজেন্সি, তাদের ইলেকশন কমিশনকে পর্যন্ত সঙ্গে নিয়েছে। কেন? তার মূল কারণ হচ্ছে যে কিছুতেই এই সাম্প্রদায়িক মেরুকরণটা পশ্চিমবঙ্গে করতে পারছে না। সেই চেষ্টা বারবার ধরে বিজেপি নেতাদের মুখে উঠছে। যে কথাটা অমিত শাহ দুদিন আগে বলেছেন, এই যে উল্টে টাঙিয়ে মানে উল্টে মারবো, টাঙিয়ে মারবে, এই যে কথা, এই কথাগুলোর মস্তানির কথা, এগুলো মস্তানির কথা। অমিত শাহ একসময় তাড়িপার হয়েছিলেন, গুজরাটের আদালত থেকে তাড়িপার করা হয়েছিল তাকে। এই মস্তানি ল্যাঙ্গুয়েজ পশ্চিমবঙ্গে চলে না। স্বাভাবিকভাবে বাংলার মানুষ একেবারে যে অমিত শাহ কি বলেছেন যে উল্টো করিয়ে সিধে করে দেওয়া হবে, আমাদের সেখান থেকে মনে পড়ে যাচ্ছে কিন্তু তৃণমূলের নেতা থেকে বিধায়ক অর্থাৎ শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা যারা ছিলেন, তারা বিএলওদের কিভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন, কিভাবে গাছে বেঁধে রাখা হবে, রক্তগঙ্গা বইয়ে যাবে। একদম আমি এসআইআর এর আগের কথাই বলছি, মানে হুমকি থেকে কেউ যে পিছিয়ে নেই সেটা আর বলার অপেক্ষা রাখে না। পার্থদা, হ্যাঁ দেখুন কথাটা না, সুমন বাবু খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন এই সাম্প্রদায়িকতা নিয়ে। তো আমার হঠাৎ মনে পড়ে গেল যে গত লোকসভা নির্বাচনের সময় বহরমপুর কেন্দ্রে যে সাম্প্রদায়িক দাঙ্গাটা বাঁধানো হয়েছিল,
এবং অধীর রঞ্জন চৌধুরীর পরাজয়ের মুখ্য কারণ যেটাকে করা হয়েছিল সেই ইতিহাসটা আপনি ভুলে গেলেন। মানুষকে গিয়ে গিয়ে আপনারা বলেছিলেন যে এই বহরমপুর কেন্দ্রে যেহেতু সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ, কেন একজন হিন্দুকে প্রার্থী করা হবে, আমরা একজন মুসলমানকে প্রার্থী করেছি, আপনারা তাকে ভোট দিন। কথাটা হচ্ছে যে এই জিনিসগুলো বলছেন বটে, কিন্তু আপনারা নিজেরাও তো করেছেন। ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা হচ্ছে আজকে পশ্চিমবাংলার রাজনীতিতে আরে আপনি যে এত বড় একটা অভিযোগ করছেন, না প্রমাণের ব্যাপারটা নিয়ে বসছি না, আপনি জিজ্ঞেস করবেন, কথাটা হচ্ছে দাঁড়ান আমাকে বলাটা আগে শেষ করে দিন। কথাটা হচ্ছে এই যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, তার উত্তরে বিরোধী দলনেতা কি বললেন, এগুলো একদম রাজনীতির কথা। কিন্তু আমার খুব একটা মজার, আমি অনেকক্ষণ আগে শুনেছিলাম আপনাদের প্রতিবেদনে, সেটা নিয়ে আসেনি আলোচনায়, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বক্তৃতায় বললেন যে মানুষ প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, প্রতিশোধ নেবে। আর এই তিনটে কথা কার? সায়ন্তন বাবু, এটা আপনাদের কথা, এ তো শ্যামাপ্রসাদ মুখার্জির কথা। অর্থাৎ এতদিন আমরা যেটা এতদিন আমরা যেটা বলতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থীদের একজন খুব ভালো ছাত্রী, এ তো দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় RSS এরও খুব ভালো ছাত্র। সেই জন্য তিনি এই প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ এইসব কথাগুলো বললেন। আসলে ঘটনাটা কি হয়েছে জানেন তো, এই যে কিছুক্ষণ আগে আলোচনা এসেছিল না যে বাংলার বাইরে বাংলার মানুষ চলে যাচ্ছে, এই আজকের দিনে এক সপ্তাহ আগে আমি ছিলাম ব্যাঙ্গালোরে, প্রায় সপ্তাহখানেক ছিলাম। সবচেয়ে অবাক কাণ্ড কি জানেন, এবারে ব্যাঙ্গালোরে আমাকে একটা বাংলা ছাড়া অন্য কোনো শব্দ বলতে হয়নি, শুধুমাত্র বাংলা বলে আমি এক সপ্তাহ আমি ব্যাঙ্গালোর শহরে ছিলাম, যেটা এবারে স্ট্রাইকিং আমার কাছে অত্যন্ত। ক্রমে ক্রমে এটা বেড়েছে, কিন্তু এবারে আমি দেখলাম আমাকে অন্য কোনো ভাষা বলতে হলো না, শুধু ট্যাক্সিওয়ালা ধরবার সময় OTP নম্বরটা ইংরেজিতে বলতে হতো, আর কিচ্ছু না। ঘটনা হচ্ছে যে বাঙালি কি ব্যর্থ? না, বাঙালি অত্যন্ত সফল। যান আপনি গুজরাটে, বাঙালি পাবেন সফল। যান আপনি মুম্বাইতে, বাঙালি পাবেন সফল। যান আপনি ব্যাঙ্গালোরে, বাঙালি পাবেন সফল। আর পশ্চিমবাংলা বৃহত্তম বৃদ্ধাশ্রমে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। আমি বলছি যে পার্থদা যে কথাগুলো বলবেন, এই কথাগুলোর কোনো মানে হয় না। আসলে মূল ব্যাপার কিন্তু রাহুল গান্ধী এসে বলে গেছেন মোদি মমতা সেটিং এর কথা। সুমনদা, কংগ্রেসের একটা অংশ যারা আপনি আমায় বলুন এর মধ্যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পারেন না। আপনি একটা অনুষ্ঠান বাড়িতে গেলে আপনি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে দেখুন, নিচে পশ্চিমবঙ্গে অন্য রাজ্যের কত মানুষ এখানে কাজ করে দেখুন। না আমার কথা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ যেমন বাইরে রয়েছে, তেমনি বাইরের মানুষ পশ্চিমবঙ্গে কাজ করতে গেলে সংখ্যাটা কত, সেই পরিসংখ্যানটা দেখুন। পশ্চিমবঙ্গ বহু মানুষের রুটি রুজির জায়গা, ফলে এই কথাটা বলবেন না, এই কথাটা বলা অন্যায়। যারা বাঙ্গালোরে গেছেন তারা নিজেদের মেধার জন্য গেছে, নিজেদের মেধার জন্য গেছে, মেধার বিরুদ্ধে কথা বলছেন। আপনি মেধার বিরুদ্ধে কথা বলছেন। আমি তো বলিনি, আপনারা বলেছেন কতগুলো পয়েন্ট সুমনদা তুলেছেন। অমিত শাহজি বলেছেন যে উল্টো করে ঝুলিয়ে মারবে। কাদের মারবে বলেছে? তৃণমূলকে মারবে বলেনি তো, ক্রিমিনালদের মারবে বলেছে, এগুলো সমর্থন করা উচিত। আর মুখ্যমন্ত্রী কি বলেছেন? মুখ্যমন্ত্রী কি বলেছেন? মুখ্যমন্ত্রী বলছেন নাড়ু বানাবে, নাড়ু বানাবে। তা নাড়ু বানাবে মানে কি আমরা বুঝি না, আমরা যারা রাজনীতি করি। মুখ্যমন্ত্রী বলছেন ঘুচিয়ে দেবো, বাংলায় বলছেন গুছিয়ে দেবো। কি রবীন্দ্রনাথের ভাষা নাকি গুছিয়ে দেবো? শুনুন, পুলিশের গাড়িতে বোমা মারুন এবং ও গাঁজা কেসে ওই মেয়েটাকে ধরে নিয়ে যান, তৃণমূলের সব মহানুভব বড় বড় নেতারা টিভির সামনে প্রকাশ্যে বলেছেন। আমি সেটাতে যাচ্ছি না। এখানে একটা বিষয় যেটা বারবার উঠছে, সেটা হচ্ছে ভবানীপুরের কালকের ঘটনা। বিজেপির একটা মিছিল নেই যে মিছিলে তৃণমূল এভাবে ডিস্টার্ব করেনি। কালকে আমি বজবজে গেছি, ঠিক পেছনে একটা তৃণমূলের ওরকম 1 কিলোমিটার দূরে সভা হচ্ছে, ঠিক চোংটা লাগিয়েছে আমাদের মঞ্চের পেছনে, সমস্ত জায়গায়। আজকে পার্টির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আমার বিধানসভায় এসছেন, বিধাননগরে, সেখান দিয়ে র্যালি যাচ্ছে, চতুর্দিকে তৃণমূল তার চোখ লাগিয়ে দিচ্ছে। সব জায়গা থেকে তাদের স্লোগান জয় বাংলা চলছে। এই ধরনের তো সবচেয়ে তৃণমূল থেকে কারণ সব জায়গায় করেছে, সর্বসময় করেছে। একটা বিষয় আসছে, সেটা হচ্ছে বাইরে তো সবাই যাচ্ছে, বাঙালিরা বাংলায় কি আসে না? আসে তো, সে তো প্রি ব্রিটিশ যুগ থেকে আসে। কলকাতা পুলিশে আগে নিচের স্তরে ABCD বলা হতো, সেখানে নেওয়া হতো আড়া, বালিয়া, ছাপড়া, দানাপুর থেকে লোকজন।
কিন্তু পশ্চিমবঙ্গের যুবক কাজ করতে ব্যাঙ্গালোর যাচ্ছে, এটা কত 30 বছরের ঘটনা। এটা গুরগাঁওতে গিয়ে রিক্সা চালাচ্ছে, যখন বলেছেন আমি বলিনি, গুরগাঁওতে রিক্সা চালাতে যাচ্ছে, এটা কত 10 বছরের ঘটনা। নয়ডাতে গৃহ পরিচারিকার কাজ করছে, এটা কত 15 বছরের ঘটনা। এইটাই হচ্ছে দুর্ভাগ্যজনক। বাইরের রাজ্য থেকে বাংলাতে তো আসবে। বম্বের পরে সব থেকে বড় শহর কলকাতা, স্বাধীন ভারত চিরকাল। আর একটা যেটা সেটিং এর তথ্য আসছে না, এরা তো ইন্ডি জোটে আছেন 3 জনে, এনারা খুশি হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিহার জেলে যাতে বিজেপি পড়ে, এটাই তো। নাহলে তো সেটিং নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিহার জেলে পুড়তে হবে। একটু বিরত করছি, বারাসাতে কি বলছেন অমিত শাহ, সরাসরি শুনবো। युवाओं को रोजगार देना है या नहीं देना है? ये दीदी कर सकती है क्या? अरे जोर से बोलो, दीदी कर सकती है क्या? और जोर से बोलो, दीदी कर सकती है क्या? अगर दीदी नहीं कर सकती है, टाटा बाय बाय कहने का टाइम आ गया है। शॉट लेगा तो कुछ नहीं कर पाए। ডাল লাগবে, কত আলু লাগবে, কত চাল লাগবে, একটা লিখে রেখে দেয়। এখন দোকানদারদের কাজ হয়েছে কে কটা বাতাসা কিনলো সেটাও লিখে রাখা। সে ওটা করবে সারাদিন, সে বিজনেসে মন দেবে, কোনটা করবে। তারপরে তো আছে ইনকাম ট্যাক্স। আপনি ইনকাম করছেন ট্যাক্স, ইনকাম ট্যাক্সের মানে বিজেপি পেটে ভরো। কাউকে ভয় দেখায়, কাউকে চমকায়, আর টাকা নিয়ে অর্ধেক ভাগাভাগি হয়। আর বাংলা এসছেন ভোট করতে মোদি ভাই, আর এসছেন ভোদাই হাদাই। বাংলার আকাশে 100টা প্লেন ঘুরছে, 200টা হেলিকপ্টার ঘুরছে, 19টা রাজ্য থেকে সবাই চলে এসছে। बंगाल की भूमि मुझे बताओ, बाबरी मस्जिद बंगाल में बनाना चाहिए क्या? तुम्हें कान खोल कर सुन लो, जब तक भाजपा का एक भी कार्यकर्ता है, बंगाल में हम बाबरी मस्जिद नहीं बनेंगे। হ্যালো, কোথায় বেরিয়ে যাচ্ছিস? এবং সেটা আমরা আইডেন্টিফাইও করতে পেরেছি। শুনুন, ভবানীপুরটা কিন্তু ভবানীপুর, কলকাতার ভোট আর তোমার লুট করে নন্দীগ্রামে ভোট করেছিলে, দুটো আলাদা। ভেবেছে এখানে ওসি চেঞ্জ করলে ওসি ভোট দেবে, রিটার্নিং অফিসার চেঞ্জ করলে রিটার্নিং অফিসার ভোট দেবে, বন্দুক নিয়ে গট গট করে আসলেই বন্দুকওয়ালারা ভোট দেবে। আমরা সব আঙুল চুষবো, মারপিট করবো না, কারণ মারপিট করলে ওদের লাভ। কারণ দেখলেন না, একটা মিটিং আমি করলাম, আমার কিছু যায় আসে না, বরঞ্চ মিটিংটা করলাম নিজে ভোট পেতাম। ও যে আমার মাইকের মধ্যে মাইক লাগিয়ে দিয়েছিল, সেই জন্য ভোটটা আরো গেল। ক্ষতিটা নিজেদের করলো। কিছু কিছু জায়গায় প্ল্যান করে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, আর আমাদের কর্মীদের ক্যাম্পেইন হয়ে যাওয়ার পরে বলবে মুচিলেখা দিয়ে যাও থানাও। কেউ থানায় মুচিলেখা দেবেন না, আপনারা বৈধ নাগরিক মাথায় রাখবেন। আমি যখন রাস্তা দিয়ে যাই, বিজেপির লোকেরা থাকে, আমাকে ওদের স্লোগান দেয় না। তার একটি ছেলে বলেছে দিদির নামে মিথ্যে কথা বলেছেন কেন, তার বাড়ি থেকে ভবানীপুর থানা রেড করে কালীঘাট থানা, নতুন এসছেন, কালীঘাটকে কতটুকু চেনেন আপনারা?
সর্বশেষ রবিবাসরীয় প্রচার এবং সেখানে আক্রমণ পাল্টা আক্রমণ একেবারে তুঙ্গে দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে এই যে আক্রমণের প্রসঙ্গ এলো, এবার ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসছে ডায়মন্ড হারবারে বাইক নিয়ে। ভিডিও সামনে এনেছে নির্বাচন কমিশন, একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, ডায়মন্ড হারবারে ভোটের আগে দুষ্কৃতীদের একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে। কসবার বাইক মিছিলের ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে পাল্টা নিশানা করেছে তৃণমূল। ডায়মন্ড হারবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র, সেখানেই বাইক বাহিনীর বিরুদ্ধে এভাবে ভোটারদের উদ্দেশ্যে হুমকি দেওয়ার এই ভিডিও প্রকাশ করল নির্বাচন কমিশন। সঙ্গে সঙ্গে করা হলো কঠোর পদক্ষেপ। মামলা দায়ের করলো ডায়মন্ড হারবার থানার পুলিশ। বাইক বাহিনীর বিরুদ্ধে ভয় দেখানো, হুমকি, শান্তিভঙ্গের চেষ্টা, সরকারি কাজে বাধা সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। বলছি, ডায়মন্ড হারবারে স্যার দেখা যাচ্ছে যে সেখানে অভিযোগ উঠছে অনেক, কি বলবেন, একটা ভিডিও প্রকাশ করা হয়েছে। যেটা অভিযোগ আছে সব পুলিশ অবজারভার কাছে গেছে, ডিএম কাছে গেছে, ওরা সব অ্যাকশন নেয়। নির্বাচন পর্বে বাইক চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন, জানিয়ে মামলা গড়ায় হাইকোর্টেও। এই আবহে কমিশনের প্রকাশ করা ভিডিও ঘিরে রাজনীতির পারদও চড়ছে। ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মেশিনারি আছে তারা এইভাবে মানুষকে ভয় দেখানোর, ভয়ভীত করার চেষ্টা করে। নির্বাচন কমিশনের উচিত কড়া হাতে দমন করা, কড়া হাতে পিটিয়ে ছাল দামা তুলে দেওয়া উচিত এই বাইক বাহিনী। ইলেকশন কমিশন বিজেপির দলদাস একটা ভিডিও দিল, সেটা ডায়মন্ড হারবার সংক্রান্ত। এমন ভাবে একটা তুলে ধরা হলো যেন তৃণমূলের মিছিল থেকে কাউকে ভয় দেখানো হচ্ছে। পুলিশ অবজারভার বিজেপির প্রার্থীর সঙ্গে গোপনে দেখা করেন এবং সেটা ফাঁস হয়। কই, সেটা তো আপনারা প্রচারে আনেন না, অ্যাকশন নেন না, ব্যবস্থা নেন না, তদন্ত করেন না। দ্বিতীয় দফার ভোটে ডায়মন্ড হারবার নিয়ে শুরু থেকেই কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ডায়মন্ড হারবারে শৃঙ্খলা ভঙ্গ, নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে 5 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আবার ডায়মন্ড হারবারের এই ভিডিওকে হাতিয়ার করে যখন তৃণমূলকে নিশানা করছে বিজেপি, তখন কসবার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আবার বিজেপি প্রার্থীর নেতৃত্বে বাইক মিছিলের অভিযোগ তুলেছে তৃণমূল। আজকে সকালে আমার কাছে খবর আসলো 12টা নাগাদ কি বিজেপির প্রার্থী তার সঙ্গী ভঙ্গি নিয়ে প্রায় 150-200 লোককে নিয়ে বাইক বানি করছে, বাইক র্যালি করছে। পুলিশ অবজারভারকে জানিয়েছি, ডিএম ডিআরও যে আছে না ওনাকে জানিয়েছি, কিন্তু কোনো হিলডুল হয়নি। উনি মিথ্যা অপপ্রচার করছেন। আমরা এসব করার ওই সংস্কারের আমরা সংস্কারিত না, যে হুমকি দেখাবো, চমকাবো, এটা ওদের সংস্কৃতি। আমরা শান্তি চাই, শান্তি। অন্যদিকে ডায়মন্ড হারবারে অতীতে যারা নির্বাচনের দিন ভোটারদের হুমকি দিয়েছে এমন দুষ্কৃতীদের তালিকা তৈরি করা হয়েছে। কমিশন সূত্রে খবর, তাদের আগে থেকে চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেবে কমিশন। রুমা পাল, হিন্দোল দে ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজাগোপাল বাবু, একদিকে নির্বাচন কমিশন যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা প্রকাশ করে দেখিয়েছে যে কিভাবে হুমকি দেয়া হচ্ছে জয় বাংলা স্লোগান দিয়ে। অন্যদিকে তৃণমূল আবার একটি কসবার বাইক মিছিলের ভাইরাল ভিডিও প্রকাশ করে বিজেপিকে নিশানা করেছে, বিজেপির বাইক বাহিনী। প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে এই গুন্ডামি বরদাস্ত করা হবে না, ভয়মুক্ত নির্বাচন হবে, এটাই তো সকলের লক্ষ্য হওয়া উচিত। হ্যাঁ, নিঃসন্দেহে একটা যেটা বোধহয় ডায়মন্ড হারবারে কি বোধহয় গভীর রাত্রে হয়েছে, ছবিটা অস্পষ্ট, মানে মনে হচ্ছে গভীর রাত্রে, এবং বলছে খেলা হবে। বুঝেছেন, খেলাটা কি এখন আমি বুঝে উঠতে পারলাম না, খেলাটা কি। হ্যাঁ, খেলাটা তো একটা মানে সম্প্রীতির ব্যাপার। সব খেলাতেই, অলিম্পিক্সে যদি দেখেন সেখানেও সম্প্রীতির কথাই বলে। খেলা হবে তো মানে সম্প্রীতিহীনতার কোনো ব্যাপার নেই। আপনি রাতের অন্ধকারে বাইক নিয়ে যাচ্ছেন, খেলা হবে বলছেন, কিসের খেলা সেটা বোঝা যাচ্ছে না। তারা যদি গুন্ডামির খেলা বলে তাহলে সেটা খুব লজ্জাজনক। কিন্তু এখন তো নির্বাচন কমিশনের অধীনে তো যে সমস্ত নিয়মগুলো বেরিয়েছে, বোধহয় বাইক তো নিয়ম নেই। বাইক যারা চালিয়ে করেছেন কসবাতে ভুল করেছেন, যদি নিয়ম আমি জানি না। 12 ঘন্টা আগে। হ্যাঁ, এখন তো নিয়ম আছে, 12 ঘন্টা আগে।
নতুন নির্দেশিকায় এখন এখন বাইক চালাতে পারে, এখন চালাতে পারবে, হ্যাঁ, তাহলে তো একদম কোর্টে আদালতের নির্দেশ। আচ্ছা, তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে তো না, প্রশ্নটা এইটা রাজাগোপাল বাবু, আমরা প্রথম দফায় যেভাবে দেখেছিলাম দু একটা ঘটনা ঘটেছে, অবশ্যই আমরা দেখিয়েছি, কিন্তু একেবারে বুথগুলো তো সুরক্ষিত ছিল, দ্বিতীয় দফায় সেটা হবে তো না। দেখুন, যেটা পরিষ্কার দেখা গেছে প্রথম দফাতে আমরা, আপনি যদি মানে নির্বাচনের ইতিহাস দেখেন, গণ্ডগোলের ইতিহাস দেখেন, মুর্শিদাবাদে অবধারিত গণ্ডগোল হতোই, প্রথম মৃত্যুর খবর ওখান থেকেই কোথাও থেকে আসতো, কিন্তু একেবারেই শান্তিপূর্ণ, কোনো নিরীহ প্রাণকে চলে যেতে হয়নি। এটা তো একটা বিরাট ক্রেডিট। এটা যদি কারোর অসুবিধে হয় যে নির্বাচন কমিশনকে দিতে, আমার তো মনে হয় তাহলে হ্যাঁ, তাহলে তো আমরা তো কেন এতকাল করতে পারিনি, যে কঠোরতা যেভাবে অ্যাকশান শুরু হয়েছে, মানে অ্যাকশান শুরু হতেই দেখা যাচ্ছে যে সমস্ত পুলিশ অফিসার পক্ষপাতিত্ব দেখাতো তারা নীরব হয়েছে, এবং এটাও দেখা যাচ্ছে যারা গণ্ডগোল করতো, হ্যাঁ, রক্তপাত হতো কেন, কিছু লোক গুন্ডামি করতো, সে গুন্ডারা ভয় পালিয়ে গেছে। এই দেখুন, পুলিশ যখন পক্ষপাতহীন হয় বোঝা যাচ্ছে যে একটা সুশাসন ফেরত আসছে। গুন্ডারা যখন বিদায় নিচ্ছে, মানে নির্বাচন প্রক্রিয়া বিশেষ অংশ নেয়নি, তারপরে সেটাও একটা বার্তা যে আর তাদের জায়গা নেই। সুতরাং সেকেন্ড ফেজে আমরা আশা করব একই বার্তা, এখানকার যারা সেকেন্ড ফেজে যারা গুন্ডারা আছেন তারা বিদায় নেবেন, কেননা কঠোর যদি আপনি দেখান, আপনি যদি কঠোর অ্যাকশান শুরু করে দেন, এবং পুলিশের মধ্যেও যে কঠোরতা এসেছে, পুলিশ বুঝেছে আমার কাজ হচ্ছে নিরপেক্ষভাবে কাজ করা, অপরাধীকে ধরা, কারুকে প্রোটেকশন না দেওয়া, সে যে কোনো পার্টিরই ঘটুক। এই ব্যাপারটা কিন্তু ফিরে এসেছে নির্বাচন প্রক্রিয়াতে। প্রথম দফায় যেটা ঘটেছে সম্পূর্ণ মানে দু চার ঘটনা তো ঘটেই থাকে, উত্তেজনা থাকে, এবং দ্বিতীয় ঘটনায় যতই উস্কানি দেওয়া হোক না কেন, আমার ধারণা গুন্ডারা বুঝতে পারছেন যে তাদের তো পিঠ আগে মাচাতে হবে, কে মাচাবে, তাই না? তাই গুন্ডারাও কিন্তু সব সরে পড়ছেন, তারা কিন্তু এই নির্বাচনের আগে যা গুন্ডামি দেখিয়ে যে যার পয়সা নিয়ে বাড়ি চলে যাবেন, আমার মনে হয় না কোনো পার্টি তাদের পার্টির পক্ষে তারা এগিয়ে আসবেন। আবার ক্ষমতায় এলে তখন তাদের কাজকর্ম শুরু হতে পারে। প্রথম দফা থেকে শিক্ষা দিয়েছে যে আপনি যদি কঠোর হন, নিয়মের শাসন বজায় রাখেন, তাহলে কিন্তু আপনি শান্তিপূর্ণ ভোট, ভয়মুক্ত ভোট করানোর জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আমরা প্রথম দফায় দেখেছি কিভাবে মানুষ বুথে গিয়ে ভোটটা দিতে পেরেছে, এবং তার জন্যই রেকর্ড সংখ্যক ভোট, মানে ভোট পার্সেন্টেজে একেবারে রেকর্ড ছাপিয়ে গেছে, তার পাশাপাশি ভোটারের সংখ্যাতেও রেকর্ড করা হয়েছে। তবে এই জায়গা থেকে আমরা যদি পুরনো দিকে ফিরে যাই, মানে পুরনো নির্বাচনগুলোতে পঞ্চায়েত হোক, পুরসভা হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, বারবারই অভিযোগটা সামনে আসে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়। একেবারে এক্ষেত্রেও কিন্তু আমরা এই নির্বাচনের আগেও দেখেছিলাম বাড়ি বাড়ি গিয়ে কিভাবে তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছেন। সুমনদা, তার মানে আতঙ্কের জায়গাটা তো তৈরি হয়ে রয়েছে, মানে অন্তত কমিশন যে ভিডিও সামনে এনেছে। না, আপনাদের তো এইটা বলা উচিত যে আপনি ইলেকশন কমিশন বিজেপি যে ডায়মন্ড হারবারের কি বাইক মিছিলের ছবি তারা এনেছে সামনে, তাহলে কসবার ছবিটা কেন আনা হবে না? প্রশ্ন তো এইটাই, অর্থাৎ নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে। যে প্রশ্নটা আমরা বারবার তুলছি, যে এতদিন পর্যন্ত সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলোকে বিজেপি নিয়ে নিয়েছিল নিজের দলে, এখন ইলেকশন কমিশনকেও নিয়ে নিয়েছে। কমিশন তো নিজের ইচ্ছে মতো খেলছে। গোটা ডায়মন্ড হারবার জুড়ে যেভাবে যে প্রক্রিয়ায় প্রশাসন পুলিশ চলছে, সেটা তো যথেচ্ছাচার চলছে। তাহলে তারা এই কসবার ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নিচ্ছে না কেন? এই ছবিটা তুলে ধরা হচ্ছে না কেন? মল্লিক বাজারে একজন বিজেপি প্রার্থীর এজেন্টের ছেলে এবং এক বিজেপি কর্মীর কাছে গতকাল 17 লক্ষ টাকা পাওয়া গেল পুঁজি, এবং এই সময় এই নির্বাচনে দেখবেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রচুর পরিমাণে টাকা ধরা পড়ছে, ক্যাশ টাকা। এই প্রাবল্যটা কিন্তু এই নির্বাচনে আমরা প্রথম দেখছি। বিপুল পরিমাণে অর্থ খরচ হচ্ছে, এবং এই বেআইনি টাকাগুলো কিভাবে আসছে? প্রচুর পরিমাণে কর্মকর্তা বাইরের রাজ্য থেকে আসছে, যারা হয়তো সেই অর্থে নেতা নয় বিজেপি, কিন্তু তারা কোনোভাবে বিজেপি এবং বিজেপি আরএসএস এর অন্যান্য বিভিন্ন সংগঠনের বিভিন্ন স্তরে রয়েছেন, যাদেরকে এখানে পাঠানো হচ্ছে ভোট পরিচালনা করার জন্য। যে ব্যবস্থাটা করা হচ্ছে সেই ব্যবস্থাটা নিশ্চিদ্র কিনা, অর্থাৎ তাদেরকে কাজ কিভাবে নিয়ে আসা হচ্ছে। এই যে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আসছে, কেন্দ্রীয় বাহিনী যাতে করে আসছে সেগুলো চেক করা হচ্ছে, বিজেপির বড় বড় নেতা করা উচিত। তো আজকে তো আমরা মানুষ সন্দিহান, আমরা তো সন্দেহ করছি যে কোনোভাবে তাদেরকেও না ব্যবহার করা হয় কোনো কারণে। ইসিআই কে কি কোনোদিন ব্যবহার করতে দেখেছেন? এইভাবে দেখেছেন কোনোদিন ব্যবহার করতে? এবার তো হচ্ছে এইভাবে ব্যবহার, মানে মানুষ কিন্তু সন্দিগ্ধ। আমি সায়ন্তনদার কাছে আসবো এই জায়গা থেকে। সায়ন্তনদা, এখানে তৃণমূল প্রশ্ন তুলছে যে বিজেপি
নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। দেখুন তৃণমূলের বাইক বাহিনীকে দেখাচ্ছে, বিজেপিরটা দেখাচ্ছে। তৃণমূল কোন সাংবিধানিক সংস্থাকে কবে শ্রদ্ধা করেছে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভাষা প্রয়োগ করেছে তার ভাষার জবাব পাবেন। এরপর তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বলবে। সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস একটাতেও রিলিফ পায়নি, কোনো মামলায় রিলিফ পায়নি সুপ্রিম কোর্টে। এই যে এসআইআর নিয়ে এত বক্তব্য, ওখানে তো জুডিশিয়াল অফিসাররা ফাইনাল করেছেন যে লিস্ট। পরবর্তী সময়ে যে ফাইনাল 60 লক্ষ মানুষের নাম বাদ গেল বা 27 লক্ষ মানুষের নাম বাদ গেল, সেই 27 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে তো নির্বাচন কমিশন নয়, জুডিশিয়াল অফিসাররা। 600 মানুষের বেশি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছিলেন, 600 মানুষের বেশি অ্যাপ্লাই করেছেন, মানে যেটা রেজাল্ট এসছে, যার জাজমেন্ট এসছে, সেই 600 মানুষের মধ্যে সবই তো রিজেক্ট হয়েছে। কিছু মানুষের মাত্র নাম ইনক্লুড হয়েছে, আবার উল্টো দিক দিয়ে 8 জন, যেটা আগে নাম এসেছিল, ভোটার লিস্টের নাম উঠেছিল, 8 জনের নাম বাদ না, 600 জনের বেশি মানুষ, 27 লক্ষ মানুষের নাম মানুষ অ্যাপ্লাই করেছে, যারা অ্যাপ্লাই করেন বাদ গেছে। 27 লক্ষের বেশি সবাই ট্রাইব্যুনালে যাননি, সবাই ট্রাইব্যুনালে যাননি, তাদের সংখ্যাটা 27 লক্ষ। না ইসিআই বলেছে, ইলেকশন কমিশন বলছে। না সায়ন্তন দা একদম, সুমনদা ঠিকই বলছেন, একদম নির্বাচন কমিশন সূত্রে খবর। হিয়ারিং হয়নি, সেটাই তো দুর্ভাগ্যজনক। এই ইলেকশনে ভোট দিতে পারবে না কেন? আপনি যেটা আপনার নাম যদি বাদ যেত, আমরা এই ইলেকশনে কেন ভোট দিতে পারবো না? প্রশ্নটা এই জায়গায়। বাকি নাম তো রিজেক্ট হয়েছে, না 27 লক্ষ 600 জনের শুনানি হয়েছে, বাকি জনের তো শুনানি হয়নি। 38 জনের ইয়েস হয়েছে, 8 জনের রিজেক্টেড হয়েছে, সেটা কাউন্টার মামলা হয়েছিল। কাউন্টার মামলার সমস্যাটা হচ্ছে কি, তৃণমূল কংগ্রেস কোন সাংবিধানিক সংস্থাকে ভরসা করে না। সুপ্রিম কোর্টে গিয়ে একটা রিলিফ পাইনি। শাহজাহানকে বাঁচাতে গেছিল, সিবিআই অর্ডার হয়েছে। আরজিকরের ক্ষেত্রে অর্ডার হয়েছে সিবিআই। ভাবতে পারেন, কাজেই তারা এগুলো বলবার। ক্যাশ রিকভারি হিসাব করে দেখুন, কলকাতা পুলিশ থেকে তৃণমূলের থেকে বেশি ক্যাশ রিকভার হয়েছে। খুব আপাতভাবে যে বাইনারির একটা কুরাজনীতি আমাদের রাজ্যে চলছে, সেটা কিন্তু কোনো দলের জায়গা থেকে বলছি না, সেটা একেবারে রাজ্যের রাজনীতির জায়গা থেকে কাম্য না, মানুষের স্বার্থের জায়গা থেকে কাম্য না। ডায়মন্ড হারবার মডেল বলে একটা কালচার তৈরি হয়েছে, একটা আওয়াজ তৈরি হচ্ছে রাজ্যে। সেই মডেলটা মানে কি? সেই মডেলটা মানে হচ্ছে যে মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারবে না, ক্রিমিনালস এলাকা ডমিনেট করবে। কি সন্ধ্যাবেলা রাত্রিবেলা কয়েকটা বাইক দেখা যাচ্ছে। গত 15 বছরে আমরা ডায়মন্ড হারবার মডেল কিভাবে তৈরি হয়েছে ধীরে ধীরে আমরা দেখিনি, কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। কোনো মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারছে না, প্রশাসন সেখানে ব্যবহার করা হচ্ছে, শুধু ক্রিমিনালস নয়। আমরা আমাদের সামনে গণমাধ্যমে যে ছবি উঠে এসছে তাতে অভিযোগ এসছে যে প্রশাসন ক্রিমিনাল যৌথভাবে এই ডায়মন্ড মডেল তৈরি করছে। এ তো গণমাধ্যমে এই কথায় বারবার এ রাজ্যের মানুষ শুনছে। কেন আমরা এই কথা শুনি? কেন আমরা শুনি যে কোনো একটা পর্যায়ে নির্বাচন রক্তাক্ত হয়, যেখানে দুর্ভাগ্যজনকভাবে এই অভিযোগ ওঠে? কেন যে প্রশাসন ক্রিমিনাল একসাথে এই মডেল তৈরি করছে? এটা গণতন্ত্রের মডেল, এটা রাজনৈতিক চর্চার মডেল, এর মধ্যে রাজনীতির উপাদান রয়েছে, এর মধ্যে মানুষের কোনো স্বার্থ রয়েছে। এই মডেলকে চুরমার করাটা হচ্ছে মানুষের এই রাজ্যে রাজনৈতিক লড়াই নেতৃত্ব বামপন্থীরা দিচ্ছে। পাশাপাশি সুমন ধারক, পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে কিন্তু নির্বাচন কমিশন নিজেই তার প্রত্যাশা বাড়িয়েছে এবং এটা কাম্য। যেভাবে প্রথম পর্যায়ে নির্বাচন হয়েছে, নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে এই ধরনের একটা ঝকঝকে নির্বাচনের দিন আমরা বহু বছর দেখিনি। 15 বছরের তীব্রতা বেড়েছিল, তার আগেও অভিযোগ বিভিন্ন সময় ছিল। আমরা সবাই চাই যে দ্বিতীয় পর্যায়ের যে নির্বাচন, সেখানে ক্রিমিনালসগুলো যেন বিভিন্ন মডেল তৈরি করার জন্য এই বেপরোয়াভাবে সাধারণ মানুষের ভোটাধিকার যেন ছিন্ন না করতে পারে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আপাত বাইনারি মডেল, যেখানে সবাই ক্রিকেট মাঠের কথাগুলোকে ছুটছেন, 100 করছেন, এটা তো রাজনীতি নয়, এটা একটা কুরাজনীতি। যখন রাজনীতিতে কোনো কন্টেন্ট থাকে না, তখনই কিন্তু এই শূন্য জায়গাটার মধ্যে এই রাজনীতি ঢুকে পড়ে, যে রাজনীতি 2011 সালের পরে মানুষের ভোটে জিতে আসা কোনো প্রার্থীকে শুধুমাত্র মঞ্চে দাঁড়িয়ে পতাকা বদল করে অন্য রাজনীতির আইডেন্টিটি নিতে বাধ্য করা। একদম নির্বাচন কমিশন যেরকম তৎপর, ভয়মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ ভোট করানোর জন্য, সেরকমই ভোটের ঠিক মুখে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতাও অব্যাহত এবং জানিয়ে রাজনীতিও তুঙ্গে। দেখুন,
বুধবার দ্বিতীয় দফায় ১৪২টি বিধানসভা আসনের ভোট গ্রহণ হবে। তার আগে বিভিন্ন মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান ঘিরে ভোট রাজনীতির পারদও ক্রমশ সপ্তমে উঠছে। শনিবার রেশন দুর্নীতি মামলায় অভিযানের পর রবিবার দুষ্কৃতী সোনা পাপ্পুর মামলার তদন্তে দুই ব্যবসায়ীর ঠিকানায় পৌঁছে গেল ইডি। এদিন ব্যবসায়ী কল্যাণ শুক্লা ও ব্যবসায়ী সঞ্জয় কানোরিয়ার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। আর এ নিয়ে ভোটের আগে মানিকতলার তৃণমূল প্রার্থীকে আক্রমণ করেছেন এই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী। রোজভ্যালি কেসে চার্জশিটের 18 এবং 19 নম্বর আসামি হচ্ছে যথাক্রমে শ্রেয়া পাণ্ডে এবং কল্যাণ শুক্লা। থাকার কথা জেলে, তারা সব আছে তৃণমূলে। এটা টাইমিং দেখলেই বোঝা যায় যে এটা ইনভেস্টিগেশন না পলিটিক্স। দুদিন ভোট বাকি, এখনই পশ্চিমবঙ্গে সব এজেন্সি দরকার পড়লো। রবিবার সকাল ৬টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দক্ষিণ কলকাতার আনন্দপুরের আরবানা আবাসনে পৌঁছে যায় ইডির একটি টিম। ওই আবাসনের ৩ নম্বর টাওয়ারে ১০২ নম্বর ফ্ল্যাটটি হল ব্যবসায়ী কল্যাণ শুক্লার। তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালান ইডির আধিকারিকরা। কল্যাণ শুক্লার ফ্ল্যাটে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। সমস্ত আসবাবপত্র তুলে সেগুলোকে সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রে খবর, এই মামলায় ধৃত ব্যবসায়ী জয়েশ কামদারের হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরেই এই তল্লাশি চালানো হয়। অন্যদিকে ব্যবসায়ী কল্যাণ শুক্লার সূত্র ধরে যাদবপুরে আরেকটি ফ্ল্যাটেও যায় ইডি টিম। শ্রেয়া ঘনিষ্ঠ না, শ্রেয়ার হাজব্যান্ড সঙ্গে আলাপ করে দিয়েছিল হাজব্যান্ড বলে, আমি যখন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম তৃণমূলের। ওই কল্যাণ শুক্লাকে অসৎ ব্যবসায়ী, অসৎ রাজনীতিক এবং অসৎ পুলিশ অফিসার, এদের কাছ থেকে তোলা তুলছিল 5 জন। 2 জন ধরা পড়ে কলকাতা থেকে, 2 জনের মধ্যে দিল্লি পুলিশের অ্যারেস্ট হয়েছিল এই কল্যাণ শুক্লা। এই কল্যাণ শুক্লা কিছুদিন আগে ফুলবাগান থানার কেসে অ্যান্টি ডাউটি সেকশন ওকে অ্যারেস্ট করেছিল এই তোলার কেসে। একজন ইয়েকে খুনের হুমকি দিয়েছিল এবং 10 লক্ষ টাকা নিয়েও ছিল। যদিও এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে কোনো মন্তব্য করতে চাননি। শ্রেয়া কিন্তু অবিবাহিত, শ্রেয়া সিঙ্গেল। তো ফলে এই ধরনের কোনো চর্চা যে শ্রেয়া স্বামী অমুক তমুক, এগুলো অত্যন্ত রুচি বিরুদ্ধ। মানুষ পরিষ্কার বুঝতে পারছেন যে 5 বছর ধরে যেসব মামলা ঘুমোচ্ছিল, ভোটের সময় এসে তাদেরকে সামন করো, ডেকে পাঠাও, যাতে একটা নেগেটিভ পারসেপশন তৈরি হয়। অন্যদিকে আলিপুরে সঞ্জয় কানোরিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি অভিযান চালায় ইডি। ইডি সূত্রে দাবি, অবৈধ লেনদেনের সূত্র ধরে এবং ডিজিটাল তথ্য প্রমাণ ঘেঁটে ডিসিপি শান্তনু বিশ্বাসের পাশাপাশি দুই ব্যবসায়ী কল্যাণ শুক্লা ও সঞ্জয় কানোরিয়ার নাম মিলেছে। যে সান এন্টারপ্রাইজ রয়েছে, জয় কামদারের বেশ কিছু ইনভেস্টার ইনভেস্ট করেছিলেন তার কোম্পানিতে, এবং এই যে ইনভেস্ট করার পেছনে কালো টাকাকে সাদা করার একটা প্রচেষ্টা থাকতে পারে বলে সন্দেহ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। জমি সংক্রান্ত ব্যবসায় কোটি কোটি টাকা বেআইনি লেনদেনের অভিযোগে গত 19 এপ্রিল সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয়েশ কামদারকে গ্রেপ্তার করে ইডি। এবার তার সূত্র ধরেই আরও 2 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলল। প্রকাশ সিনহা, আবির দত্ত ও ব্রতদেব ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ তাপস রায় অভিযোগ করছেন যে একেবারে রোজভ্যালি কেসে চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের থাকার কথা জেলে, কিন্তু সব রয়েছে তৃণমূলে। হ্যাঁ, না তারা থাকবেন কেন? তারা যদি 50,000 ভোটের লিড এনে দিতে পারেন, তারা যদি নির্বাচন জেতাতে পারেন, তারা তো সোনার ছেলে। তো আমরা শুনেছি তারা তো দলের সম্পদ, ফলে তারা থাকবেন না। এখন বা এই যে আবার আপনি কাকে বলবেন বলুন তো? হাতে তো রয়েছে নির্বাচন, পুরো তদন্ত প্রক্রিয়াটা কেন্দ্রীয় সরকার, মানে কেন্দ্রীয় এজেন্সিগুলোর হাতে। আপনি ধরুন লিপস অ্যান্ড বাউন্ডসে যিনি আগে ডাইরেক্টর ছিলেন, যিনি আগে সিইও ছিলেন, তার পেছনে লেগে রইল, অথচ যিনি বর্তমান সিইও, বর্তমান ডাইরেক্টর, তাকে কিন্তু এই লিপস অ্যান্ড বাউন্ডসের ক্ষেত্রে তাকে হাত দিল না। এমনকি তার কোন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই খবরটা পর্যন্ত সিবিআই বা ইডি তারা বার করতে পারলো না। মহামান্য আদালতের বিচারক যখন বললেন যে এটা কী করে হয়, তখন তার উত্তরে তারা বললেন যে আমরা জিজ্ঞেস করেছিলাম আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, উনি বললেন না। এইটা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে তদন্তের ব্যাপার, এটা হচ্ছে ঘটনা। ফলে এবং এটা শুধু মানে পশ্চিমবাংলা বলে না, এটা আপনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যদি দেখবেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে নির্বাচনের সময় তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। অথচ আমরা অনেক আগে থেকে, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি নির্বাচন এলে সমাজে যাদের নামে খারাপ অভিযোগ থাকতো, যাদের নামে নানা রকম অভিযোগ থাকতো, যারা নন ক্রিমিনাল, তাদের তুলে নেওয়া হতো মানে তাদের একটা ডিটেনশন করা হতো, যাতে তারা নির্বাচন প্রক্রিয়াটাকে কোনোভাবে ভিসিয়েট না করতে পারে।
এবারেও যখন সেটা করা হলো, বিভিন্ন রাজনৈতিক দল তারা বলল আমার লোককে নিয়ে গিয়ে ডিটেনশন করা হচ্ছে, আমার লোককে নিয়ে গিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আগেকার দিনে সেই লোকগুলোর কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকতো না, কিন্তু আজকের দিনে যারা সমাজ বিরোধী তাদের প্রত্যেকের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা রয়েছে। শুধু পৃষ্ঠপোষকতা নয়, তারা আজকে নেতৃত্বের জায়গাতে পর্যন্ত অনেকে চলে গেছে, যার জন্য তাদের যখন তুলে নিয়ে গিয়ে ডিটেনশন করা হচ্ছে শান্তি রক্ষার জন্য, বিভিন্ন দলগুলো থেকে নানা রকমের প্রতিবাদ আসছে। এবং এই প্রতিবাদের কি কারণ? না দুজনের বক্তব্য শুনলে মনে হবে, মানে না শুনলে মনে হবে দুজনেই ভুল, দুজনের বক্তব্য শুনলে মনে হবে দুজনেই ঠিক। আর তৃণমূল কংগ্রেসের পক্ষে যেটা সবচেয়ে বড় কথা, যে 2011 নির্বাচনে জেতার পর যখন ওই বদল চাই বদলা নয়, এই হ্যাংওভারটা যতদিন ছিল, তারপর থেকে আমরা খবরে একটাই জিনিস দেখে এসেছি, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে। এইটা হচ্ছে প্যাটার্ন। আমি এখান থেকে রাজাগোপাল বাবুর কাছে যাব। রাজাগোপাল বাবু, প্রতিটা দুর্নীতির ক্ষেত্রে এই যে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, সকাল সকাল তল্লাশি অভিযান, বিভিন্নভাবে চাঞ্চল্যকর তথ্যগুলো সামনে আসে আমাদের, কিন্তু সেই মাথা পর্যন্ত কেন এই দুর্নীতি, কার মদতে এই দুর্নীতি, সেই জায়গায় তখন পর্যন্ত পৌঁছানো যায় না। হ্যাঁ, এটা সত্যি খুব কষ্টের ব্যাপার। মানে আদালতের তরফে তো এটা বারবার করে বলা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সিকে বহুবার ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। হ্যাঁ, এটা আপনার সঙ্গে আমি একমত যে সারদার কোনো কিছু আমরা দেখতে পারলাম না, কি ঘটেছে না ঘটেছে। এবং খুব মানে যদিও মানে তারা বলছে তাদের সফলতা আছে, কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কিছুই করে উঠতে পারেনি। আরজিকর কেসও আমরা দেখলাম কিছু করে উঠতে পারেনি, তার আগেও সিঙ্গুরে যে কেস উঠেছিল কিছুই করে উঠতে পারেনি। এমনকি রবীন্দ্রনাথের যে মেডেল পাওয়ার ব্যাপারটা, সেটা বহুদিনের, সেটা মানে বিজেপি সরকার আগে, হ্যাঁ, সেটাও কিছু করে উঠতে পারেনি। তার মানে যে সিবিআই বোঝা যাচ্ছে যে তারা তাদের যে দক্ষতা সেটা বোধহয় খুব একটা ফুটে উঠছে না। সিবিআই তো একটা কারাপশন বন্ধ করার জন্যই তৈরি হয়েছিল, ইতিহাস যারা জানেন তারা এটা জানেন। তারপরে সিবিআইকে নানান কাজে ব্যবহার করা হয়েছিল এবং সবাই মনে করতো বিপদে পড়লে সিবিআই আসবে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সিবিআই এর কথা বলতেন সিঙ্গুর টিঙ্গুর কেসে, এখন সিবিআই দেখলেই মানে রেগে যান। তো যাই হোক, এটা ঘটে, এটা ফ্যাক্ট, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। তবে সিবিআই থেকে মানুষের যে এক্সপেকটেশন সেটা ফুলফিলড হয়নি, এটা তো বলা যেতেই পারে। এটা ফুলফিল হয়নি কি রাজ্য সরকারের কোঅপারেশনের অভাবে? আরজিকরের ব্যাপারে কিছুটা বলা যায়, কারণ আরজিকরের কেসে যেটা দেখা যাচ্ছে যে প্রমাণ লোপাট হয়ে গেছে। এখন একটা বিল্ডিং পর্যন্ত ভেঙে দিয়েছে, যেখানে প্লেস অফ অকারেন্স সেখানে বিল্ডিং পর্যন্ত ভেঙে দিয়েছে। তার ফলে ঠিক মতন তথ্য হয়তো জোগাড় করতে পারেনি। তো আমরা আশা করব যদি বিজেপি যেটা বলছে ডাবল ইঞ্জিন সরকার, এটা যদি ভবিষ্যতে কোনোদিন পশ্চিমবঙ্গে আসে, তখনও যদি দেখা যায় সিবিআই কাজ করছে না, তখন সিবিআই নিয়ে আমাদের কিন্তু যথেষ্ট বলার সুযোগ থেকে যাবে যে তোমরা ভাই তোমাদের সম্বন্ধে এত আমাদের এক্সপেকটেশন, তোমরা কিছুই করে উঠতে পারছো না। আমি একেবারে সুমনদার কাছে আসবো। সুমন, তাপস রায় অভিযোগ করছেন অসৎ ব্যবসায়ী, অসৎ পুলিশ অফিসার, অসৎ রাজনীতিবিদ এবং রোজভ্যালি চার্জশিটে নাম রয়েছে। আমি খালি একটু তাপস রায়কে মনে করিয়ে দেবো যে তাপস রায়ের বাড়িতে যখন তৃণমূলে থাকাকালীন যখন কেন্দ্রীয় এজেন্সি রেড হয়েছিল, সেই সময় বিরোধী দলনেতা কি বলেছিলেন, পরবর্তীকালে কিন্তু সেই নিয়ে আর বিরোধী দলনেতা সে কথা বলছেন না। প্রশ্নটা হচ্ছে যে এই উত্তরটা থেকেই আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আমরা চলে যাব। আমি তো খুব আশ্চর্য হচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে শুধু একা না, তার পরিবার, তার স্ত্রী, তার কন্যার মানে তার যে ছেলেমেয়েরা রয়েছে তাদের, তার শ্বশুরবাড়ি শুধু একাধিক জায়গায় বহুবার বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি তারা নানাভাবে তাকে হ্যারাস করেছে, নানাভাবে কিছু করেছে, কোনো কিছু প্রমাণ করতে পারেনি তারা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সঠিকভাবে পরিচালিত হচ্ছেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মডেল, সেই মডেলটা যে সঠিক মডেল, সেটা কিন্তু 2024-এ প্রমাণিত হয়েছে লোকসভা ভোটে। 6 লক্ষের ওপর বেশি ভোটে তিনি সেখানে জয়লাভ করেছেন। আজকে ডায়মন্ড হারবার মডেলের কথা বলছিলেন, ডায়মন্ড হারবার মডেলের কথা বলেন না। শুধু একটা কথা আমি দেবাশিস দাকে মনে করিয়ে দেবো, সেবাশ্রয়ের কথা। যে সেবাশ্রয় তার সেই মানে ডায়মন্ড হারবারে যে সেবাশ্রয়ের ক্যাম্পগুলো হয়েছে, সেই ক্যাম্পগুলোর যে বিপুল সাফল্য, প্রচুর মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাকে পৌঁছে দেওয়া, শুধু সেখানে না, পরবর্তীকালে নন্দীগ্রামেও সেই সেবাশ্রয় মডেলের জন্য ক্যাম্প সেখানে করা হয়েছে। এতে কিন্তু গোটা কনস্টিটিউয়েন্সিতে, ডায়মন্ড হারবার একটা লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের 7টা জায়গাতে ক্যাম্প করে প্রচুর একদম কুণাল ঘোষ যেটা বলতে চাইছেন, একেবারে সময় নিয়ে তিনি প্রশ্ন করছেন যে ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা, এতদিন কি করছিল কেন্দ্রীয় এজেন্সি? 5 বছর কি ঘুমিয়েছিল?
বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলছেন কুণাল ঘোষ। না, ভোটের সময়ের সঙ্গে কি সম্পর্ক আছে? পার্থ চট্টোপাধ্যায় যেদিন গ্রেপ্তার হয়েছিলেন ওই সব টাকার পয়সা সমেত, সেদিন কি ভোট ছিল বাংলায়? বা সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন গ্রেপ্তার হয়েছিলেন, তাপস পাল যখন গ্রেপ্তার হয়েছিলেন, সেদিন কি ভোট ছিল বাংলায়? তখন কোনো ভোটের বিষয় ছিল না। সমস্যা যেটা বারবার আসছে সেটা হচ্ছে কেন সিবিআই ব্যবস্থা নিতে পারেনি। লালু প্রসাদ যাদব 1995 সালে গ্রেপ্তার হয় সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর উপেন বিশ্বাসের হাতে। তারপরে উনি ভারত সরকারের রেলমন্ত্রী হন, যাকে সমর্থন করেছিলেন সিপিএম, কংগ্রেস এবং পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস মনমোহন সিংয়ের সরকারের সময়। লালু প্রসাদ যাদব সেখানে রেলমন্ত্রী ছিলেন। তার কনভিকশন হয় 2015-তে। 20 বছর সময় নিয়েছিল সিবিআই। নন্দীগ্রামে যে সমস্ত অভিযুক্ত পুলিশ অফিসার ছিলেন, আমি তাদের নাম নিতে চাই না, সেই সমস্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে সিবিআই নন্দীগ্রামে গুলিচালনা নিয়ে চার্জশিট দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের কাছে অনুমতি চায়। আজ অবধি সেই অনুমতি দেয়নি, তারা রিটায়ার করে গেছে। আজ অবধি সেই অনুমতি আসেনি। তাহলে শুধু শুধু সিবিআইয়ের বিরুদ্ধে একথা বলে কি হবে? সময় লাগতে পারে, কিন্তু ব্যবস্থা হবে। আপনি বলছেন পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা যারা এখন জেলের বাইরে আছে দুর্নীতিতে অভিযুক্ত, তাদের পরে শাস্তি হতে পারে, মানে সায়ন্তনদা যেমন বলছেন। দেখুন, প্রধানমন্ত্রী আজকে তীব্র আক্রমণ শানিয়েছেন এই প্রসঙ্গেও, যে নির্মম সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা হয়ে দাঁড়ায়, প্রমাণ লোপাটেরও চেষ্টা করছিল। কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির তদন্ত প্রসঙ্গে এভাবেই তৃণমূলকে নিশানা করেছেন নরেন্দ্র মোদী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। দুর্নীতি ইস্যুতে একে অন্যের দিকে সুর চড়াচ্ছে তৃণমূল ও বিজেপি। দেখুন, सबूतों को मिटाने का प्रयास किए गए। सुप्रीम कोर्ट ने इसको बहुत ही गंभीर मामला बताया। এতদিন তদন্ত করে পেল কি আপনারা কি জানেন? আমরা অন্তত জানি না। কিন্তু এ পর্যন্ত কোর্টে তথ্য প্রমাণ দিয়ে একজনেরও শাস্তি বিধান হলো না কেন? কয়লা পাচার মামলার তদন্তে 8ই জানুয়ারি আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির অভিযান। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া, ফাইল হাতে নিয়ে বেরিয়ে আসা, তা নিয়ে আদালতে মামলা। মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন। বিধানসভা ভোটের আবহে যখন এসব নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, এই অবস্থায় এদিন আইপ্যাকের নাম না করে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তদন্তে বাধা দিয়ে প্রমাণ লোপাটের অভিযোগ তুললেন তিনি। सबूतों को मिटाने का प्रयास किए गए। सुप्रीम कोर्ट ने इसको बहुत ही गंभीर मामला बताया कि ये निर्मम सरकार केंद्रीय जांच एजेंसियों के काम में भी रुकावट डालती है। अभी सुप्रीम कोर्ट ने कोयला घोटाले को लेकर टीएमसी को एक जोरदार तमाचा मारा है। आपने देखा टीएमसी सरकार जांच में रुकावट डाल रही थी। कोर्ट ने ऐसी हरकतों को लोकतंत्र के लिए खतरा तक माना। শুধুমাত্র কলকাতায় আইপ্যাকের অফিসে অভিযান নয়, সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের ডিরেক্টর বিনেশ চান্ডেল। আচমকা আইপ্যাকের কর্মীদের 20 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, যার নেপথ্যে ষড়যন্ত্র দেখতে পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনের সময় প্রচার করতে আটকাচ্ছ আমাদের লোকেদের। আমাদের একটাই মাত্র এজেন্সি, তোমাদের হাজারটা সারা ভারতবর্ষ জুড়ে, তাদের পর্যন্ত বলেছো বাংলা ছেড়ে চলে যাও। লজ্জা করে না? আর এবার সেই আইপ্যাক ইস্যুতেই আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী, যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। যদি সত্যি কেউ দোষ করে থাকে, ভারতীয় দণ্ডবিধির মাধ্যমে তাকে শাস্তি দিন। যে কেন্দ্রীয় সংস্থাগুলি তদন্ত করছে তারা কাজটা কি করছে? এতদিন ধরে হচ্ছে তদন্ত, কোনো রকম কিছু তো একটা আদালতে নিয়ে গিয়ে ধর্মবতার এই দেখুন প্রমাণ, এ দোষ করেছে, তার এতদিনের জেল হবে, এতদিনের সাজা হবে। কই? দুর্নীতি ইস্যুতে এদিন ফের তৃণমূলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। 4 मई के बाद टीएमसी के हर गुंडे, हर अत्याचारी, हर भ्रष्टाचारी का हिसाब होगा, और पूरा हिसाब होगा, चुन चुन करके हिसाब होगा। टीएमसी दुर्नीतिर সূর্য আস্ত হয়ে গেছে। পাড়ায় তাকিয়ে দেখুন, কোনো ভালো লোক, ভদ্রলোক, শিক্ষিত লোক, সভ্য লোক, মার্জিত লোক, প্রকৃত বাঙালি বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, 2 নম্বরি,
গাঁজাখোর, পাতাখোর, ভুইফোর, বেঈমান, চোর, ধর্ষক, মাতাল, মদ্যপ সব বিজেপিতে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। দুদিন পরই রাজ্যে দ্বিতীয় দফার ভোট। অন্যদিকে চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি হওয়ার কথা। সোমনাথ মিত্র, রানা দাস এবং ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেবাশিস দা, কয়লা কেলেঙ্কারি মামলায় একেবারে সুপ্রিম কোর্টের অবজারভেশন উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে ৪ঠা মের পর সব গুন্ডা অপরাধীদের শাস্তি হবে। আশ্বস্ত হচ্ছেন? এখন আমি কেউ না, এই রাজ্যের যে বিকল্প রাজনৈতিক দল, বামপন্থীরা আছেন, কংগ্রেস আছেন, অন্য যারা আছেন, তারা যে নির্দিষ্ট প্রশ্নটা করছেন সেটা কিন্তু এই রকম নয় যে এই মানুষটাকে কেন জেলে ঢোকানো হচ্ছে না, অ্যাবসলিউটলি না। তাদের প্রশ্নটা হচ্ছে যে কোন রাজনীতি চলছে, আপাতভাবে বাইনারি তর্ক টিকিয়ে, কিন্তু কোন রাজনীতি চলছে, যে রাজনীতি একটা রাষ্ট্র ব্যবস্থায় কেন্দ্রের এই সংস্থাগুলোকে 11 পরিবর্তনের পর থেকে 2013-14 চিটফান্ড ব্লাস্ট করে, এই পঞ্জি স্কিম ব্লাস্ট করে। শুধু সারদা না, লাখো লাখো মানুষের কোটি কোটি টাকা লুট হয়ে গেছে। কারা করলো? একজন তো কেউ করেছে, 5টা লোক 10টা লোক তো করেছে। তাদেরকে একটা তদন্ত সংস্থা শেষ ধাপ পর্যন্ত পৌঁছে চিহ্নিত করতে পারছে না। টাকাগুলো গেল কোথায়? গরু পাচার, কয়লা পাচার, পাথর, বালি, মাস্টারমশাইয়ের চাকরি চুরি, চাল চুরি। আরে অদ্ভুত এক রাজ্য। করতে করতে একজন ডাক্তার তার কাজ করছেন, অফিসাররা ডিউটি করছেন, তাকে খুন করা হলো এবং শারীরিকভাবে নিগৃহীত করা হলো, তাকে ধর্ষণ করা হলো। তারপর এটা কোন রাজনীতি চলছে, যে রাজনীতি আপাতভাবে একটা বাইনারি তর্ক বিতর্ক খুব নিন্দার ভাষায় করে, খুব হিংসার ভাষায় করে, আর রাজনীতি নয় এমন ভাষায় রাজনৈতিক তর্ক করে বাইনারি তৈরি করার চেষ্টা করে। আসলে এটা কোন রাজনীতি তার গভীরে চলছে, যে রাজনীতি ভারতবর্ষের এই সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলোকে এতটা অসহায় অবস্থায় রেখে দিয়েছে। আর একটা কথা শুধু বলছি, 2014 পরবর্তী অবস্থায় 12 বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী যখন এই রাজ্যের বিধানসভা এবং লোকসভা নির্বাচনে এসেছেন, অত্যন্ত শক্তিশালী আর্কাইভ এবিপির বা গণমাধ্যমগুলোর, তারা যদি বের করেন তাহলে দেখা যাবে ঠিক এরকম ভাবে কিন্তু অপরাধগুলোর বিরুদ্ধে উনি হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু 12 বছর ধরে কিন্তু তার একটাও আমরা বাস্তবায়িত হতে দেখিনি। না, এই কথাটাতে দেবাশিস দাকে আমি সমর্থন করছি যে এবিপির যে আর্কাইভ এটা অত্যন্ত শক্তিশালী, এবং আমার কাছে একটা ক্লিপিংস এই মুহূর্তে আছে যেটাতে মানে সুমনদের নিজে একটা অনুষ্ঠানে, এই যুক্তিতর্কের অনুষ্ঠানে তিনি এই মানে এই সিবিআই ইডি সম্পর্কে কি বলেছে সুপ্রিম কোর্ট, সেগুলোর একাধিক কথা তিনি সেখানে বলেছিলেন। ফলে আমি বলি বরঞ্চ যে যাদের বিরুদ্ধে কোনোদিন কোনো ব্যবস্থা হবে না তাদের মধ্যে কে কে আছেন, যেমন ধরুন হেমন্ত বিশ্ব শর্মা, যেমন আছেন শুভেন্দু অধিকারী, যেমন আছেন নারায়ণ রানে, বা যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না তিনি মারা গেছেন অলরেডি, অজিত পাওয়ার, এদের বিরুদ্ধে কিন্তু কোনোদিন কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। প্রশ্ন হচ্ছে যে আপনি আজকে কয়লা তদন্তের কথা বলছেন কেন বলুন তো? এই যে দুর্গাপুরে গিয়ে মানে প্রধানমন্ত্রী যে হোটেলে ছিলেন, শোনা যায় এখানে রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত, মানে যিনি এখন জামিনে মুক্ত, জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভালো লোক। আবার তো আপনাকে প্রশ্ন, তদন্ত কারা করছে? কেন্দ্রীয় সংস্থা করছে, তারা তাদের তদন্ত গোটাচ্ছে না কেন? যদি দোষী সাব্যস্ত হয় ব্যবস্থা নিচ্ছে না কেন? তাহলে প্রধানমন্ত্রী যখন বললাম না, প্রধানমন্ত্রী যখন রাজুঝার হোটেলে যাত্রীবাস করছেন, ততদিন এখানে রাজ্যে যতদিন তৃণমূল সরকার আছে আপনি তো বেসিক সাহায্যটা পাবেন না রাজ্য প্রশাসন থেকে। রাজ্যের খাদ্য দপ্তর কি কন্টেস্ট করছি না, একদম করি না, আমি করবো না, কিন্তু এটা আমি বুঝি তোমারও কিন্তু এই ফ্রাস্ট্রেশনটা রয়েছে। একেবারে কয়লা পাচার মামলায় আইপ্যাক কাণ্ড নিয়ে নাম না করে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী, জানি একেবারে রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছে। শান্তনদা, যেরকম আপনি বলছিলেন বিরতিতে যাওয়ার আগে, দেখুন আমাদের কথা হচ্ছে যে রাজ্য সরকার যদি বিজেপির হাতে না থাকে তাহলে সিবিআই কোনো সাহায্য পাচ্ছে না। এই যে খাদ্য চুরি বা চাল চুরির যে তদন্ত, খাদ্য মন্ত্রক প্রয়োজনীয় কাগজপত্র, প্রয়োজনীয় ডেটা, প্রয়োজনীয় সাপোর্টিংস, সেটা তো সিবিআইকে দিচ্ছে না, ইডিকে দিচ্ছে না। শুধু ওখানে কেন, আপনারা জানেন যে 26,000 চাকরি চলে গেল, সেই যে তদন্ত করতে গিয়ে বারবার বিকাশ ভবনে বাধাপ্রাপ্ত হয়েছে সিবিআই, বারবার হয়েছে। তাই যতদিন বিজেপি সরকার হবে না ততদিন সিবিআইকে এভাবে বাধার সামনে যেতে হবে। হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই যে আইপ্যাক, এটা একটা অদ্ভুত মানে পরিস্থিতি যে এরা কারা অ্যাকচুয়ালি, মানে আমরা দেখছি সরকার এবং তৃণমূল কংগ্রেস এর কোনো ভেদাভেদ নেই, মানে ওভারল্যাপ করে যাচ্ছে। ঠিক তেমনি আইপ্যাক আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওভারল্যাপ করছে।
ফলে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার লেখা ফাইল আমরা আইপ্যাকের ঘর থেকে পাচ্ছি। মানে আইপ্যাক তৃণমূল কংগ্রেস বলে কি আলাদা কোনো একটা সংস্থা তৈরি হচ্ছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। আর প্রধানমন্ত্রী এই সমস্তগুলোকে বলছেন যে ব্যবস্থা নেবেন। অভয়ার মাকে তিনি বলছেন 4 তারিখের পরে আমি আপনার মেয়ের পুরো বিচার করে দেবো, একবারে ফাইল খুলে করে দেবো। কিন্তু কি করবেন? কুলদীপ সিং সেঙ্গার, ব্রিজভূষণ শরণ সিং, রাম রহিম, আশারাম, বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছে তাদের তিনি ছেড়ে দিয়েছেন। আর সোনম ওয়াংচুকের মতো মানুষকে তিনি মাসের পর মাস জেলে রেখেছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ চাই দুর্নীতি দূর হোক, বুঝেছেন? কোথায় উত্তরপ্রদেশে কে দুর্নীতিগ্রস্ত হয়েছে তাকে শাস্তি না দিলে পশ্চিমবঙ্গের দুর্নীতি হবে না, এই ধরনের ভাবনাটা দূরে সরিয়ে রেখে আমরা বাংলায় যারা দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের শাস্তি হোক, আমরা সেটাই চাইবো। আমরা ভেবেছিলাম এখানকার সরকার দেবে, তারা দিতে পারছে না। সুতরাং যখন দিতে পারছে না, দুর্নীতিতে তো শাস্তি হওয়া তো দরকার। বিনা সাহায্য দুষ্কৃতম, এটাই তো আমাদের ভগবান গীতায় শিখিয়েছে, কিন্তু সেইটা কেউ করতে সাহস করে না, এটাই দুর্ভাগ্যের। একদমই দুর্নীতির অবসানের সঙ্গে সঙ্গে দেখুন প্রথম দফার ভোটের শেষে এটাও আমরা বলেছি যে ছবিটা পশ্চিমবঙ্গে দেখা যায়নি একেবারে সেই ছবিটা প্রথম দফার ভোটে দেখা গেছে। দ্বিতীয় দফার ভোটেও যেন সেই ছবিটা দেখা যায়, মাঝে মাত্র আর দুদিন সবাই ভয়মুক্ত মনে গিয়ে যেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আলোচনা আজকে এ পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক এবিপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।